ও, এই ছেলে হাত সরাও, কোমর থেকে হাত সরাও। এমনভাবে বলছেন যেন আমি ইচ্ছে করে ধরেছি। ইচ্ছে করে ধরেছো? মেয়েদের কোমর বুক দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ছি, এমন কিছু না। আপনি আরেকটুর জন্য পড়ে যেতেন তাই ধরেছি। ঠিক আছে নেন, ছেড়ে দিলাম। আকাশ এই বলে অরুকে ছেড়ে দেয়। অরু নিচে পড়ে যায়। সে রাগে গজগজ করতে থাকে। আকাশ হাসতে থাকে। পাশে আকাশের বন্ধু সুজন আর দীপু ছিল। ওরা ভয়ে ঢোক গিলে। আকাশ, এটা কি করলি তুই? কি করেছি? হেল্প করলাম, তাও রাগ দেখায় তাই ছেড়ে দিছি। আরে ওটা আমাদের কলেজের প্রতিষ্ঠাতার মেয়ে, রহমান স্যারের মেয়ে, অরু ম্যাডাম। উনিও আমাদের অধ্যাপক। 2 মাস হয়েছে চাকরি নিয়েছে। সবাই ভয় পায়। ওনার বাবা মালিক, তার জন্য না। উনি অনেক কড়া আর রেড অ্যালার্ট মানুষ, তার জন্য। কি আমাদের ম্যাডাম? কেন? তুই দেখিস না ওনার বয়স 32-33, তো আমাদের ক্লাসমেট হবে। আরে ধুর, তার ঠিক আছে, তবে ম্যাডাম যে তা বুঝি নাই। যাক, ম্যাডাম হলেই কি ভয় পাই নাকি? আমি কোনো অন্যায় করি নাই, ভয়ও নাই। ধুর, তোকে বলে লাভ নেই। অরু ম্যাডাম রেগে কাই হয়ে যায়। উঠে ছাড়া দেয়। ভাগ্যিস তেমন কেউ দেখেনি। এই ছেলে, এই, তোমার এত বড় সাহস আমাকে ফেলে দিলে? যাক বাবা, ধরলেও দোষ, ছেড়ে দিলেও দোষ। আজব তো। এই তোমার ব্যাচের ডিপার্টমেন্ট বলো তো? টিসি দিবেন? বলবো না, নিজ দায়িত্বে জেনে নিন। এই কথা বলে আকাশ চলে যায়। ম্যাডাম হাঁ হয়ে থাকে। এই প্রথম কোনো স্টুডেন্ট, কোনো ছেলে তার সাথে এত সাহস দেখালো। রাগে তার শরীর জ্বলছে। আকাশের বন্ধু দীপু ভয়ে ভয়ে কেটে পড়ে। সুজন দৌড়াতে যাবে, তখনই ম্যাডাম ডাক দেয়। এই ছেলেটা কে? ম্যাডাম আমাদের ব্যাচের। 2 মাস এসেছি, আজ দেখলাম কেন? কই ছিল এতদিন? ম্যাডাম আসেননি, আজই আসছে। ওর রোল নাম্বার আর নামটা বল। ইয়েস ম্যাডাম, ও আপনাকে চেনেন না তাই বেয়াদবি করে ফেলেছে। বলবি তুই, নাকি তোকে দিব টিসি? না ম্যাডাম, বলছি। সুজনের কাছ থেকে অরু নাম রোল নিয়ে নেয়। সুজন ছাড়া পেয়ে ভয়ে দৌড়াতে থাকে। ম্যাডাম মনে মনে বলে, বাচ্চা ধন, এইবার বুঝবা কত ধানে কত চাল। সামান্য একটা স্টুডেন্ট আর আমার সাথে টক্কর? তোর স্কুলে থাকা বের করছি আমি, দেখ। ম্যাডাম অফিস রুমে যায়। ম্যাডামকে মোটামুটি সবাই ভয় পায়। অনেক ম্যাডাম আবার হিংসাও করে। কারণ আছে। অরু ম্যাডাম 32 থেকে 33 বছর মাঝ বয়সী নারী হলেও দেখতে আহামরি সুন্দরী বলা যায়। স্কুলের প্রায় সব পুরুষ শিক্ষক তার জন্য ফিদা। এমনকি বাচ্চা বাচ্চা স্টুডেন্টরাও। তার উপর আবার কলেজের মালিকের মেয়ে। ভাবা যায়, এমন মেয়েকে কে না হিংসা করবে? আর কোন ছেলে পছন্দ না করবে? যেমন ফিগার তেমন সৌন্দর্য। বয়স 32 হলেও চেহারা কচি, বলা যায় 25 দেখতে। অফিসে ঢুকতেই ম্যাডাম ব্যাগটা পাশে রেখে ব্যাগ থেকে টিফিন বক্স বের করে। পাশে বসে রুবিনা ম্যাডাম তুলি ম্যাডামকে বলে, দেখো দেখো, এত বড় লোকের মেয়ে কিন্তু টিফিন বক্স করে খায়। সে না হয় খেলো, কিন্তু এত বড় লোকের মেয়ে টিচারি করার দরকার কি? এসব টিচারই না বোন, রূপ দেখা পোলাপানদের মাথা নষ্ট করা। হ্যাঁ, বয়স তো কম না, একটা বিয়েও করে না আজব। এর ঘরে কেউ কিছু বলে না? কে জানে, বললে কি আর আসতো? আচ্ছা, এই বিয়ে কেন করলে না? কলেজে সবার মাথা খারাপ করে রাখছে। কথাগুলো যদিও ওরা ফিসফিস করে বলছিল, ওরও সবই শুনছিল। পাশে নাদিম স্যার বসা ছিল, তিনিও শুনছিলেন। ওরু ম্যাডাম উঠে রুবিনার সামনে টেবিলে এক হাত দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার হাজবেন্ডের নাম্বারটা দিও তো, কেবল তার মাথা ঘোরানোটা বাকি আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ওদের অবস্থা শেষ, এরা শেষ, সোজা টিসি। এসব কি কথা ওরু? ওরু না ম্যাম, ওরু ম্যাম ডাকো। তোমার সিনিয়র ভুলে গেছো? আর ও হ্যাঁ, এটা কলেজ, এখানে চিৎকার চেঁচামেচি একদম না, কেমন? আর আরও একটা কথা, কলেজে তোমাদের কাছ থেকে বাচ্চারা শিখতে আসে। নিজেরাই যদি ছাপড়ি হও তবে স্টুডেন্টরাও কি শিখবে? আর আমার বিয়ে, আমার ঘর, বয়স নিয়ে চিন্তা না করে নিজের যত্ন করো। কজনে তোমার স্বামী আমায় দেখলে যদি পিছলে প্রেমে পড়ে যায়, তবে তো তোমার ঘরটাও যাবে। আহারে। রুবিনা কিছু বলতে যাচ্ছিল, তুলি থামিয়ে দেয়। চুপ কর ম্যাডাম, কথা আর বাড়াবেন না, পরে চাকরিটা যাবে। ওরু ম্যাডাম চলে যায়। নাদিম সাহেবও কাঁপতে কাঁপতে চলে যায়। রুবিনার আগে ফুঁসতে থাকে। ওরু ক্লাসে ঢুকে। স্টুডেন্টরা সবাই দ্রুত চুপ হয়ে যে যার জায়গায় বসে পড়ে। ওরু বই হাতে চারপাশে তাকায়। আকাশকে দেখতে পায়। কঠিন চোখে তাকায়। সুজন আর দীপু চুপসে ভয়ে গুটি মেরে থাকে। ওকে তো আমরা গতকাল যেখানে ছিলাম
এই সময় আকাশের ফোনে একটা রিং হয়। নো, ম্যাডাম আসলে আরও তোড়ফোড় বাঁচালো। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তো দরকার হলে বাঁচবে না? এই সময় ওরু আকাশের কাছে এসে দাঁড়ায়, কঠিন স্বরে আকাশের দিকে তাকিয়ে বলে, না, একদমই বাঁচবে না, কারণ ক্লাসে মোবাইল আনা কিন্তু নিষেধ। মোবাইলটা অফ করে পড়ায় মন দাও। সরি ম্যাডাম, কলটা আমার তুলতে হবে। বাড়ি থেকে আমার আর্জেন্ট কল দিতে পারে। তুমি কি শুনতে পাওনি আমি কি বলেছি? ক্লাসে ফোন আনা নিষেধ। মোবাইলটা বন্ধ করে পাশে রাখো। জেদ করিস না, ফোনটা অফ কর। ফোনটা একটানা বেজেই চলেছে। তখন আকাশের হাত থেকে ফোনটা নিয়ে বন্ধ করে দেয় অরু। আকাশ এবার রেগে যায়, অরুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। ফোনটা অন করে নাম্বারটা রিসিভ করে। ও পাশ থেকে আকাশের ছোট বোন বলে, ভাইয়া আমার শরীর আজকে খুবই খারাপ, আমি একা ওনাকে সামলাতে পারছি না, তুই দ্রুত বাসায় চলে আয়। আকাশ বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। তারপর অরু কাছাকাছি এসে বলে, হতে পারেন আপনি আমার ম্যাডাম, কিন্তু সব জায়গায় ম্যাডামগিরি ফলাতে আসবেন না। আপনার কথায় আমার ফোনটা অফ করে দিলে আমার মাকে গিয়ে আমি মৃত পেতাম, কারণ আমার মা হার্টের রোগী এবং বিছানায় পড়া। আমার মায়ের শরীর খারাপ, আমাকে এখনই যেতে হচ্ছে। আপনার ক্লাস মিস করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি নেক্সট ক্লাসে ভালোভাবে মিট হবে। এ কথা বলে আকাশ আর এক সেকেন্ডও দেরি করে না, দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ওরও কয়েক মুহূর্ত হা হয়ে থাকে। সব স্টুডেন্ট অবাক হয়ে যায়। এই প্রথম পুরো কলেজের স্টুডেন্টদের মধ্যে ও ম্যাডামকে কেউ এভাবে কথা বলার সাহস দেখালো। এদিকে সুজন ভয়ে কাঁপছে। তাদের উপর না আবার এসে ম্যাডামের রাগ উপচে পড়ে, কিন্তু ওরও ম্যাডাম শান্ত মাথায় বিষয়টা হ্যান্ডেল করে। কলেজের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ম্যাডাম স্বাভাবিক হয়ে সবার উদ্দেশ্যে বলে, ওকে, আমরা যেখানে ছিলাম। স্টুডেন্ট, তোমরা সবাই খাতা বের করো আর গতকালকের লেখাটা এখনই আমাকে লিখে দাও। 5 মিনিট সময় দিলাম। ম্যাডাম চুপ করে গিয়ে তার চেয়ারে বসে পড়ে। ক্লাসে ছেলেমেয়েরা ফিসফিস করতে থাকে। ম্যাডাম তখন ডাস্টার দিয়ে টেবিলে একটা বাড়ি দেয়। আমি জানি তোমরা কি নিয়ে ফিসফিস করছো। কারো মায়ের ব্যাপারে আমার কোনো অভিযোগ থাকতে পারে না। তোমাদের মা হলেও আমি যেতে নিষেধ করতাম না, তাই অযথা না ভেবে লিখে দাও, নতুবা ক্লাস থেকে বের করতে বাধ্য হব। ছেলেমেয়েরা ভয়ে আবারও লেখা শুরু করে দেয়। ওরও কাজ শেষ করে বাইরে বের হয়। চারপাশে খুঁজতে থাকে। না পেয়ে আকাশকে মনে পড়ে। মনে মনে ভাবে, ছেলেটা তো তার মায়ের জন্য চলেই গেছে, আমি তাকে কেন খুঁজছি? আসলে আমি তাকে ফোনটা না দিতাম তাহলে এতক্ষণে তার মায়ের বড় বিপদ হয়ে যেতে পারত। কিন্তু তাই বলে ছেলেটা সকলের সামনে আমার সাথে এত বড় সাহস দেখাবে? ওরও আর কিছু না ভেবে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে সারাদিন এবার আকাশের কথা ভেবে সে একটা জিনিসই ভেবে বারবার অবাক হচ্ছে, এই পৃথিবীতে এই প্রথম কেউ তাকে এভাবে কথা বলার সাহস দেখালো। ছেলেটার বুকের পাঠা আছে। কি ব্যাপার? ছেলেটার ব্যাপারে এত ভাবছি কেন? আমি কি ছেলেটার প্রতি ইমপ্রেস হয়ে পড়লাম? না 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 না, এত বছর আমি যখন গলিনি, এখন একটা 7-8 বছরের ছোট ছোকরার প্রতি আমি গলে যাব? এটা হতে পারে না। এই সময় অরুর বাবা রহমান সাহেব আসে। তোকে বেশ চিন্তিত লাগছে। না বাবা, এমন কিছু না। শরীর ঠিক আছে তো? আরে সব কিছু ঠিক আছে, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তো। তোকে তো জিজ্ঞাসা করা হলো না, কলেজে সব ঠিকঠাক চলছে তো? বাবা, আমি তোমার মেয়ে, সব কিছু আবার ঠিকঠাক ভাবে না চলবে? তুই আমার মেয়ে, এটাই তো তোর বড় পরিচয় হওয়ার কথা নয়। তুই এই কলেজের সিনিয়র শিক্ষিকা, এটা হবে তোর পরিচয়। এটা মন্দ বলনি, আমার তো এই পরিচয় আছে। নিজের পরিচয় থাকা গুরুত্বপূর্ণ, তবে আমার তোমার পরিচয়ও যথেষ্ট। তা শুনলাম কলেজে নাকি সবাই তোকে ভীষণ ভয় পায়। একেবারে ম্যাডাম থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবগুলোকে নাকি শাসিয়ে রাখিস। বাবা, শাসিয়ে রাখি তেমন নয়। আসলে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমাদের কলেজের টিচারগুলো ভালো, তবে এদের সবার মাইন্ড এক নয়, তাই একটু দমিয়ে রাখতে হয়। না হলে মাথায় চড়ে বসবে, আর স্টুডেন্টদের সামনে নিজেকে বেশি খুলে দিলেও সমস্যা, একদমই মানবে না। কিন্তু এরকম গম্ভীর রুড হয়ে থাকলে তো মানুষ তোর সাথে কথাই বলবে না। বাবা, তুমি জানো যে আমি গম্ভীর মানুষ। আমি কবে মানুষের সাথে খোলামেলা কথা বলেছি? তুমি তো জানোই আমার এভাবে থাকতে ভালো লাগে। তুই এভাবে থাকিস বলেই তো তোকে কলেজে পাঠালাম, যাতে মানুষের সাথে মিশতে পারিস। আর এখন শুনি সেখানে সবাই তোকে এত ভয় পায় যে কথাই বলতে চায় না। আরে বাবা,
এদের সাথে কথা কে বলবে বলো তো? কলেজের মেয়ে শিক্ষকগুলো এত বাজে, কি সমস্ত কথা যে আমাকে বলে। বলিস কি? কি বলে তোকে? বলে বয়স হয়ে গেছে, বিয়ে করছি না, তারপরে সকলের মাথা খারাপ করে রেখেছি। আচ্ছা, আমি তো আমার মতো ভদ্র চুপচাপ ভাবে চলছি নাকি? আমি তো গিয়ে কারোর সাথে আড্ডা দিচ্ছি না। এখন কেউ যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, সেটা কি আমার দোষ বলো? একদমই না। কিন্তু কি বল, তোর তো বয়স হয়ে গেছে, আর আমাদের সমাজে 32 বছর বয়সী একটা মেয়ের বিয়ে না হলে তাকে নিয়ে কেমন আলোচনা হবে সেটা তো বুঝতেই পারিস। তার উপর তোর বাবা এত বড় একটা কলেজের প্রতিষ্ঠাতা, তুই নিজে সিনিয়র অধ্যক্ষ, লোকে তো জ্বলবেই, তাই না? তো আমার বয়স 50 হয়ে যাক না বাবা, আমি এখন কি করব? এদের কথার জন্য আমি বিয়ে করব? তুমি তো জানো সেবার আমার সাথে কি হয়েছে। অনিল আমাকে ধোকা দেবার পর আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও তোকে একদিনও সংসার করতে হবে না মা। আমি করতে না করিনি বাবা, তবে মনের মতো কাউকে পেলে করব। আমি তো আমার চেয়ে 7 বছরের বড় একটা লোককে ভালোবেসেছিলাম, দায়িত্ববান পুরুষ বলে। এবার আর সেই ভুলটা করব না। তা এবার কি নিজের থেকে 15 বছরের কচি ছেলেকে বিয়ে করবে নাকি? হ্যাঁ, সেটাই করব। বাচ্চা বাচ্চা থাকবে, আমি নিজে সামলে নেব, তাও ভালো। অত বেশি দায়িত্ববান নিতে গিয়ে পরে আমার নিজের দায়িত্বই আর নিতে পারে না ওরা। হা, পাগলি মেয়ে আমার, এমন ছেলে তুই পাবি? পাবো বাবা, অবশ্যই পাবো। ওর বাবা হাসতে হাসতে চলে যায়। আসলে ওরও 10 বছর একটা ছেলের সাথে সম্পর্কে ছিল, কিন্তু সেই ছেলেটা তাকে ধোকা দিয়ে চলে যায়। তারপর থেকে ওরও ছেলেদের প্রতি ঘৃণা আসা শুরু করে, আর সে কোনো ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারে না। এমনকি তার জন্য সে বিয়েও করে না। এদিকে তার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বাবা জোর করবেন না, কারণ এই পুরো বাড়িতে মেয়েটা একাই তার সবকিছু। ওর মা মারা গেছে একদম ছোট বয়সে, তাই মেয়ের উপর তিনি জোর দিতে চান না। ওরও বিয়ে করবে না তা নয়, তবে তেমন কাউকে পেলেই সে বিয়ে করবে। কিন্তু ওর কেন যেন মনে হচ্ছে আকাশ ছেলেটা ওর জন্য পারফেক্ট। এরকম একটা ছেলেই চেয়েছিল, যে ছেলে কাউকে ভয় পাবে না, সে নিজেকে তার কাছে সঁপে দিতে পারবে। ওরও মুচকি মুচকি হাসে। মিস্টার আকাশ, আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। এবার আমার জাল থেকে আর বেরোতে পারবে না। পরের দিন সকালে ওরও সেজেগুজে কলেজে যায়। এমনিতে দেখতে খুব সুন্দর। এতদিন সে সালোয়ার কামিজ পরে আসতো, তবে আজকে পরেছে শাড়ি, কপালে দিয়েছে টিপ, হাতে পরেছে চুড়ি, ম্যাচিং ব্লাউজ। এমনিতেই সবাই ওর প্রতি ফিদা। তার এই রূপ দেখে এক এক টিচার আর এক একটি স্টুডেন্ট তো একদম হাঁ করে আছে। মেয়েটা কানাঘুষা করছে। ওরও ক্লাসে গিয়ে বসে সকল স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে থাকে। ওরও চারপাশে তাকায়, কিন্তু আকাশকে দেখতে পায় না। ওর মন একটু খারাপ হয়ে যায়। তবে একটু পরেই আকাশ আসে, ওর মুখে হাসি ফুটে। আচ্ছা স্টুডেন্ট, সকলে পড়া শুরু করো। এই ছেলে, তুমি দাঁড়াও। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। তোমার মায়ের এখন কি অবস্থা? মা এখন ভালো আছে। আর দেখুন, গতকালকের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। তবে আমি আপনার সাথে এভাবে রুডলি বিহেভ করতে চাইনি। আপনি বারবার ফোনটা কেড়ে নিচ্ছিলেন, তাই। ইটস ওকে, তোমাকে আমি ক্ষমা চাইতেও বলিনি। তুমি একদম ঠিক কাজ করেছো। বসে বসে পড়া জানো? আচ্ছা, পড়া না জানলে সমস্যা নেই, তুমি ক্লাস শেষে আমার বাসায় এসো, তোমাকে আমি পড়া বুঝিয়ে দিব। ওরও ম্যাডামের এমন আচরণে সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ পড়া করছে না, আর ম্যাডাম তাকে নিজে বুঝিয়ে দেবে বলছে। এটাই প্রথমবার। এতক্ষণে তো পিঠের ছাল থাকার কথা ছিল না। এই সময় হঠাৎ করে একটা কাগজ এসে ম্যাডামের পায়ে পড়ে। ম্যাডাম কাগজটা তোলে। এই কাগজটা সবুজ দীপা নামের একটা মেয়েকে লিখছিল। পেপার গায়ে ফেলতে গিয়ে ভুলে ম্যাডামের গায়ে ফেলে দেয়। সবুজ অনেকদিন ধরে দীপাকে পছন্দ করে, সেটা সকলেই জানে। ক্লাসে সবাই এক প্রকার ভয়ে কাঁপছিল ম্যাডাম কি বলে। ম্যাডাম কাগজটা তুলে নেয়, একটু জোরে জোরে পড়ে। প্রিয় দীপা, তোমার পেছনে আর কত কাল ঘুরলে আমাকে আই লাভ ইউ টু শুনতে হবে বলো তো? আজকে যদি আই লাভ ইউ টু না বলো, আমি কিন্তু এই কলেজে মুখ দেখাবো না। ওরু ম্যাডামের চোখ কঠিন হয়ে যায়। ম্যাডামের পড়া এই চিঠি শুনে সকলেই ভয় পাচ্ছিল। কিছু কিছু ছেলে বসে মজাও নিচ্ছিল, কারণ এর আগেও একবার এমন কিছু হয়েছিল, যখন ম্যাডাম খুব রেগেছিল। এবার কি হবে সেটা ভেবে সবাই অস্থির হয়ে যাচ্ছিল। সবুজের তখন এক প্রকার ঘাম ঝরতে শুরু করে। ম্যাডাম তখন ছেলেটার সামনে নিয়ে জিজ্ঞেস করে, এই চিঠিটা কে লিখেছে? সবুজ ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। দীপাকে। ম্যাডাম, আমি দীপা, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন আমি কিছু করিনি। ও নিজেই আমাকে অনেকদিন ধরে। দীপা, ইটস ওকে, এত ঘামছো কেন? ও তোমাকে চিঠি লিখেছে, তাতে কি হয়েছে? আর তুমি চিঠির রিপ্লাই করতেই পারো, এতে তো কাপাকাপের কি আছে? ম্যাডামের কথা শুনে সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে।
আকাশ মুচকি হাসে। ইন্টারেস্টিং তো। এই ম্যাডাম এত কড়া টিচার, এই ব্যাপারে এত শুনেছি, এত দেখছি, একেবারে গলে মোম হয়ে গেছে। ভালোই তো মজা লাগছে, দেখতে থাকি। সবুজের কপালে কি আছে? ম্যাডাম আপনি রাগ করেননি? না, রাগ করার কি আছে? তোমরা অনার্সে পড়ছো, 3rd ইয়ার ম্যান। তোমাদের তো আরো আগেই প্রেম করা উচিত ছিল। আর তোমার নাম কি যেন? দীপা। ছুটি শেষে ওকে আই লাভ ইউ টু বলে যেও। হোয়াট ম্যাডাম, আপনি সব কি বলেন? গতবার তো এমন চিঠি লেখায় আপনি। গতবারের কথা গতবার, ওটা ভুলে যাও না। তবে এবার বলে দিও, অবশ্য যদি তোমার মত থাকে। ওই গানটা শোনোনি, প্যার কিয়া তো ডারনা কিয়া? আর না বললে বেচারার কলেজ বন্ধ হয়ে যাবে। একটা স্টুডেন্টের পড়া অফ করে লাভ আছে বলো? সকলেই হেসে ওঠে। দীপা আর সবুজ দুজনেই বসে পড়ে, একে অপরের দিকে তাকায়। ক্লাসের সবাই কানাঘুষা করছে, ম্যাডামের এরকম পরিবর্তন কেউই মেনে নিতে পারছে না। ওরও তখন সবাইকে ধমক দেয়। স্টুপিড, এত হইচই কেন করছো তোমরা? এটা মাছের বাজার নাকি? দেখি সকলে এসে পড়া ধরো। ক্লাস শেষে ম্যাডাম বাইরে বেরিয়ে আসে, কান্নাকাটি করছে। আকাশ তখন সবুজের কাছে গিয়ে বলে, কি রে তোর এই ম্যাডাম নাকি ভীষণ রাগী? কই, এ তো একেবারে বিড়াল হয়ে গেল। আমি তো সেটাই বুঝতে পারছি না রে। চিঠিটা যখন ম্যামের গায়ে দিয়ে পড়লো, আমার তো কলেজায় পানি ছিল না রে ভাই। কিন্তু এটা কি করে সম্ভব? ম্যাডাম কিছু না বলে এত সুন্দর সলিউশন দিল। দেখ, কারো না কারো প্রেমে নিশ্চয়ই পড়েছে, না হলে এই বোম্বাই মরিচ তো এত সহজে রসমালাই হয়ে যাওয়ার কথা না। ওই ম্যাডাম আসছে, আবল তাবল কথা বলিস না, চুপ চুপ। ওরু ম্যাডাম পাশ দিয়ে যাচ্ছেন, এই সময় আকাশের কাছে আসে। কি চলো? চলো মানে? ও মা, কোথায় যাব? বাসায়। তোমার পড়াগুলো? আরে লাগবে না, আমি ওদের থেকে নিয়ে নিব। শিওর লাগবে না? তুমি চাইলে কিন্তু যেতে পারো। না না ম্যাম, আপনি আসুন, লাগবে না, আমি নিজ দায়িত্বে নিয়ে নিব। ঠিক আছে, বেস্ট অফ লাক। ওরু ম্যাম চলে যায়। সেখানে দাঁড়ানো আকাশ এবং সকলে এক প্রকার হতবাক হয়ে যায়। এটা কি হলো? ম্যাডাম তোকে এত স্পেশালিটি দিচ্ছে কেন? আমাদের হইলে তো মায়ের দিয়ে অবস্থা খারাপ করে ফেলতো। আমি নিজেও বুঝতে পারছি না, তোরা যেরকম বললি আমি তো এরকম কিছুই দেখলাম না। আমার কাছে তো এই ম্যাডামের আত পাগল মনে হইতেছে। জানি না, ভালোই তো ছিল, পাগল হইল কেমনে? ওরা চলে যায়। আকাশ সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, এরে জিনে ধরছে। দূর, যাই, বাড়ি যাই। পরদিন আকাশ যখন কলেজে আসে, দেখে অরু ম্যাম গাছতলায় বসে বাদাম খাচ্ছে। আকাশের বন্ধু আর কলেজের সবাই অবাক হয়ে যায়। তুলি ম্যাডাম, এই বড়লোকের বেটি হলো কি আজ কয়দিন? দেখেন গাছতলায় বৈশা বাদাম খাচ্ছে। তাই তো দেখতেছি, এ তো অবিশ্বাস্য কাণ্ড। এর তো জীবনও কোনো স্ট্রিট ফুড খাইতে দূরে, মাঠেও দৌড়াতে দেখি নাই, সেখানে গাছতলে বসে বাদাম। ও মাই গড, আমি কল্পনা করতে পারছি না। শুধু তাই না, এতদিন নর্মালি আসতো, তাতে তো পুরো কলেজ পাগল ছিল। এবার তো পুরো দিল্লির নায়িকা হয়ে আসছে, শাড়ি পরে সেজে গুজে। স্টুডেন্টরাও বলছিল ম্যাডাম নাকি কেমন কেমন বিহেভ করছে, আবল তাবল বলছে। কি জানি বাবা, এতদিনও তো শুধু নেয়াই যাচ্ছিল না, এবার তো পুরো হার্ট অ্যাটাক করাবে সবার। ওরও ক্লাস নেয় আর আকাশকে লুকিয়ে লুকিয়ে দেখে। আকাশের কাছে অদ্ভুত লাগে। ওরও হঠাৎ আকাশকে ডাকে, এই তোমার নাম তো আকাশ, এখানে আসো। জি। 5 মিনিটের মধ্যে ছুটি হবে। তুমি 3 তলায় যাও, ওখানে তোমার জন্য একটা কাজ দিছি, ওটা করে তবে ফিরবে। কাজ 3 তলায়? কি কাজ? গেলেই বুঝবে। কিন্তু ম্যাম, 3 তলা তো কেউ ক্লাস করায় না, রুমগুলো ফাঁকা। আরে সেজন্যই তো, কিছু অ্যাসাইনমেন্ট আছে আমার। তুমি ভালো ছাত্র, তাই ওখানে নীরবে বসে করতে পারবে। আকাশ কথা না বাড়িয়ে 3 তলায় যেতে থাকে, কিন্তু মনে মনে প্রচুর বিরক্ত হয়। এ তো আমার পিছুই পড়ে গেছে, যখন তখন যা তা বলছে। সমস্যা কি এর? এই ব্যাপার কি বলতো? ম্যাম আকাশকে ওখানে কেন পাঠালো? আরে আকাশ ম্যাডামের সাথে ফাইজলামি করছে, আর এইটা অরু ম্যাম বস, প্রতিশোধ নেবে না। দেখ, বদলা নিতে ওকে অযথা খাটাবে অ্যাসাইনমেন্টের নাম করে। ঠিকই বলছিস। কিছুক্ষণ পর ছুটি হয়, সবাই চলে যায়। সবুজ আর দীপু দাঁড়িয়ে। কি হলো, যাচ্ছ না? ম্যাম আকাশ আকাশ আজ আসবে না, ওর কাজ আছে। তোমরা যাও, বাসায় যাও, আর ভার্সিটিতে যেন বেশিক্ষণ না দেখি। যাও। সবুজ আর দীপু মাথা নিচু করে চলে যায়। এদিকে টিচাররাও সব চলে যায়। দারোয়ান তালা লাগাবে, তখনই ওরও আসে।
আরে রফিক চাচা, তালা লাগায়েন না, আমার অফিসে কাজ আছে, আমি যাবার সময় লাগিয়ে যাব, আপনি যান। ঠিক আছে ম্যাডাম। পুরো ভার্সিটি ফাঁকা হয়ে যায়। ওরু মুচকি হাসে, তারপর উপরে চলে যায়। আকাশ অ্যাসাইনমেন্ট করছিল, তখনই ওরু ম্যাম ঢুকে। আকাশ দেখেও কিছু বলে না। ওরু চুপচাপ আকাশকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। প্রায় 15 মিনিট পর আকাশের অ্যাসাইনমেন্ট শেষ হয়। এর মাঝে বেশ কবার আকাশ লক্ষ্য করে ওরু ম্যাডামের চাহনি তার ভালো লাগছে না। কোনো মতো অ্যাসাইনমেন্ট শেষ করে আকাশ ম্যামের কাছে এসে হাত ধরিয়ে বলে, ম্যাম শেষ। ম্যাম বিভোর হয়ে দেখছিল, আকাশের দিকে তার কান নেই। ম্যাডাম অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কি শেষ? শেষ? এত তাড়াতাড়ি? জি শেষ। নিন, আমি এবার আসি। আর ম্যাম, এমন দরকার হলে বলে দিবেন, বাসা থেকে করে আনা যাবে। এইভাবে বসায় রাখে কেউ? আমি আপনি বাধ্য করলেও আজ দিতাম না, তবে সেদিন আমাকে যেতে দিছেন, দ্যাটস ওয়াই কাজটা করলাম। নেক্সট টাইম এসব হবে না। আকাশ একটু রেগে বেরিয়ে যেতে নিচ্ছিল, ম্যাডাম তখন ওকে একটা হ্যাচকা টান মারে আর নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আকাশ অবাক হয়ে তাকায়, ওরও ম্যামও তাকিয়ে থাকে। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। ও বুঝতে পারে না কি হচ্ছে। প্রথম থেকে সে বিরক্ত হচ্ছিল, কিন্তু এখন যেটা হলো সেটা সে কল্পনাই করেনি। হুঁশ ফেরার পর আকাশ ওরুকে ধাক্কা দিয়ে সরায়। ছি, এসব কি? আপনি পাগল? পাগল না, মাতাল, তোমার প্রেমে মাতাল। কি যা তা বলেন? গাঞ্জা খাইছেন? আবার হাসে। শিওর খাইছে, এত পাগল হয়ে গেছে। হায় হায়, এবার কি করি? না না, কিছু খাইনি, তবে তুমি চাইলে তোমায় কিস খেতে পারি। ম্যাম, আপনার মাথা কি গেছে? চোখ মেলে দেখেন, আমি আপনার স্টুডেন্ট। আপনি ম্যাডাম কি করছেন? এ আপনার অ্যাসাইনমেন্ট, নেন। আসি। ধুর, কিসের অ্যাসাইনমেন্ট? আমি তো মিথ্যা বলছি, না হলে এখানে আসতে। যাই হোক, আমি সোজা সরল মানুষ, সোজা কথা বলতে পছন্দ করি। আই লাভ ইউ, তবে কখন জানি না, বাস আই লাভ ইউ। এখন আগামী 2 দিনের ভেতরে আমরা বিয়ে করব, বাসায় জানিয়ে দিও। ও মা গো, এবেডি কি কয়? আপনি কি পাগল? ডাইরেক্ট হিট একেবারে। ও ম্যাডাম, আপনি আমার সিনিয়র, কম করে হলেও 8 বছর। তারপর ম্যাডাম আমি স্টুডেন্ট, আবার আপনি বড়লোক, আমার বেইলও নাই। কি বলেন? আসলেই খাইছেন কি? খেতেই তো চাই তোমার সব কিছু। সি সি, কি নোংরা মহিলা। শুনেন, আপনার মাথা গেছে। আমি আসি। আপনি আরও কিছু করলেও আমি মানব না। দরকার হয় টিসি দিন। এই জন্যই তোমায় এত ভালোবাসি। কি কিউট করে ঘাড়তেরামি করো, এমন করে কেউ করেনি আমার সাথে। ওফ, কি সুইট তুমি। এ আল্লাহ, কি কয়? মাল আবার ঘাড়তেরামি কিউট লাগে? গেছে, এর মাথা গেছে। ম্যাডাম আমি আসি। বিয়ে করবে না তাহলে? কখনো না। ওকে, ঠিক আছে, যাও। যাব? হ্যাঁ, যাও। আকাশ এক দূরে বেরিয়ে যায়। বাইরে এসে হাফ ছেড়ে বাজছে। রে বাপরে বাপ, এর মনে এই ছিল? এ তো আস্ত এক ডাইনি। কি বললো এসব? এসব হয় নাকি? বাপরে, আমার সাবধান থাকতে হবে। কি জানি কি করে। আকাশ বাড়ি যায়, ওরু বাড়ি আসে, মনে মনে ভাবে, মিস্টার আকাশ, কালকের জন্য রেডি হও, কারণ কাল হবে ধামাকা। তোমার আমার বিয়ে যে, শুভ কাজে ওরও দেরি করে না। পরদিন ওরু কলেজে যায়। আকাশ একটু দূরে দূরে থাকে। এই কাল ম্যাডাম তোকে কখন ছেড়েছে রে? এই তো তোরা যাবার একটু পরই। আমরা দাঁড়িয়েছিলাম, উনি থাকতে দেয়নি। ও, আজকের হাফ ক্লাস যায়। ওরু ম্যাডামের ক্লাস এখনো আসে না। ম্যাডাম ওয়াশরুমে যায় মেয়েদের। হঠাৎ করে আকাশের ফোনে একটা অচেনা কল আসে। আকাশ কল তুলে, তারপর দৌড়ে যায় ওয়াশরুমের দিকে। ভেতরে ঢুকে চারপাশে তাকায়, আস্তে করে ডাকে, এই যে, কই তুমি? কে? আওয়াজ দাও। ঠিক এই সময় ওরু এসে আকাশকে ঝাপটে ধরে। আকাশ চেঁচাতে গেলে মুখ চেপে ধরে। আকাশ অবাক। আপনি আপনি স্টুডেন্ট সেজে ফোন দিছেন? আপনি তো বলছেন কমন রুমে বিপদে পড়েছেন, তাই এলাম। আর আপনি কি না? আপনার উদ্দেশ্য কি? এখনই দেখতে পাবে। এ কি চেঁচান কেন? ওরু নিজের শাড়িটা একটু ছিঁড়ে, ব্লাউজটাও, ঠোঁটের লিপস্টিক এলোমেলো করে চুলগুলো। এ কি করছেন? আকাশের শার্টও ছিঁড়ে দেয় আর লিপস্টিক লেপটে দেয় তাতে। আকাশের ঠোঁটেও লাগিয়ে দেয়। চিৎকার শুনে সবাই আসে। কি হলো ম্যাম? আকাশ, আকাশ আমার সাথে। হোয়াট? কি বলেন এসব? হ্যাঁ, ও সব সর্বনাশ করে দিছে। তখন কলেজের কিছু শিক্ষক আকাশকে ধরে মারে। আকাশ অনেক অনুরোধ করে, কেউ শোনে না। সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে আকাশ কিছুই বুঝে না কি থেকে কি হয়ে গেল।
দুপুরে অরুর বাবা রহমান সাহেব আসেন। আকাশের বিচার হয়। আকাশের শাস্তি, অরু ম্যামের ইজ্জত হাসিল করার জন্য তাকে বিয়ে করতে হবে। আকাশ চেঁচিয়ে উঠে, তবে লাভ হয় না। রাতে তাদের বিয়ে পড়ানো হয়। একদিনে আকাশ কলেজ থেকে অরু ম্যামের বেডরুমে। অরু ভাবতেই পারছে না। আকাশ রুমে ঢুকে রাগে কাঁপতে থাকে। না না, এসব মিথ্যা। আপনি যদি ভাবেন এক নিমিষেই সব করে আমার বউ হবেন, কোনো দিন না, লুচু মহিলা। খবরদার লুচু বলবে না। আই জাস্ট লাভ ইউ। সমস্যা কি? আমার কি কম আছে? কি নেই? এত কিছু থেকেও আমাকে তোমার পছন্দ না? পাত্তা দাও না। এই জন্য, ঠিক এই জন্যই আমি তোমার জন্য পাগল। কারণ সবাই এরকম, শুধু তুমি আলাদা, সম্পূর্ণ আলাদা। পাত্তা আজীবনও পাবেন না। তা শুনেছি। তোমার মা অসুস্থ, বাঁচাতে অনেক টাকা লাগে। আমাকে মানলে সেসব ঝামেলা হবে না। তুমি এখানে থাকবে ঘর জামাই, তোমার মা বোন ওখানে লাখ লাখ টাকা পাবে, চিকিৎসা হবে, কাজের লোকও থাকবে তোমার মার জন্য। আপনি টাকা দিয়ে কিনতে চাচ্ছেন, আবার শ্বশুর বাড়ির লোককেও? তার মানে তুমি আমার হাজবেন্ড, সেটা তুমি মেনে নিয়েছো? কখনো না, আমি সেটা কোনো দিনই মানব না। তুমিই তো মাত্র বললে শ্বশুরবাড়ির লোকজন। দেখেন, আপনার এসব পাগলামি বন্ধ করেন। আপনি কেন বুঝছেন না? আপনি আমার অনেক সিনিয়র, এগুলো হয় না। হয় হয়, সব হয়। প্রেমে সব কিছু জায়েজ আছে। আচ্ছা, এখন খাটে উঠে বসো তো। ওরে বাপরে, আমি খাটে উঠে বসবো কেন? বসবো কেন মানে? নতুন বউ বর যা করে তাই করব। কি করে? বাসর। জীবনেও না। তাই নাকি? অরু মুচকি হাসে। আকাশ রাগে কাঁপছে। অরু নিজের শাড়ি খুলতে থাকে। সব সাজও খুলে ফেলে, শুধু ব্লাউজ আর পেটিকোট থাকে। আকাশ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অরু ম্যাম আসলেই সুন্দর, যে কেউ পাগল হয়ে যাবে। কি এবারও আসবে না? না, কখনো না। ছি ছি, আমার বড় বোনের বয়সী একটা মেয়ে আমাকে সেক্স করতে ডাকছে। হায় আল্লাহ, এই দিনও দেখতে হবে? দেখতে হবে কি, করতেও হবে। অরু লাইট অফ করে আকাশের বুকে ঝাঁপিয়ে পড়ে। তাকে পাগলের মতো কিস করতে থাকে। আকাশ সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে নিজেকে সামলাতে পারে না। আকাশও তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এত সুন্দর মেয়ে আর সেক্সি। আকাশ যেন স্বর্গীয় সুখ অনুভব করে। তারপর দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দুজনে। এই অবস্থা দেখে আকাশ চেঁচিয়ে ওঠে। অরু মুখ চাপা দিয়ে ধরে। আসতে বাবা বাড়িতে। এইসব কি? কি? আমি এই অবস্থায় কেন? আপনি আমার সাথে? ছি ছি, আপনার লজ্জা করলো না ছোট্ট একটা ছেলের সাথে এসব করতে? আবার হাসে। হাসবো না কেন? তুমি আমার স্বামী বউ যা করে তাই তো করেছি। অরু লজ্জা পায়। আকাশ চেঁচিয়ে ওঠে। কতবার বলবো আপনাকে, আমি বউ মানি না, মানবো না। এইসব করলে কোনো লাভ নেই। আমি আসি। কই যাও? কই আর, বাড়িতে। আপনি তো আমার ঘুমানো হারাম করে দিছেন। আমার মায়েরও আমার জীবনে দুর্ঘটনা জানাতে হইব না। আকাশ চলে যেতে গেলে অরু তার হাত ধরে, কিছু টাকা হাতে দিয়ে বলে, এটা তোমার মাকে দিও, আর বলে দিও একজন কাজের লোক রাখতে। আপনার টাকা আপনি রাখেন, আমি দান নেই না। অরু আকাশকে টান দেয়, তারপর কপালে চুমু দিয়ে বলে, আমি জানি আজ আমাকে তোমার পছন্দ না, একদিন তুমি নিজে আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। আকাশ অরুকে এক প্রকার ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। 10টা বাজতেই অরু কলেজে যায়। কলেজে যেতেই অরু দেখে চারপাশের মানুষজন ওকে দেখে ফিসফিস করছে। স্টুডেন্টরা হাসাহাসি করছে। রুবিনা, তুলি ম্যাডাম, এমনকি নাদিম স্যারের মতো ভ্যাবলাকান্ত অরু আর আকাশকে নিয়ে হাসাহাসি করছে। অরু যখন রুমে যাচ্ছিল তখন শুনতে পায় একটা মেয়ে বলে, ওই দেখ দেখ। আচ্ছা, একে এখন আমরা কি বলে ডাকবো, ম্যাডাম নাকি ভাবি? আর ভাবি কেমনে বলি বলো তো? ভাইয়ের বউ এত বইরা হলে চলে? আমাদের আকাশ দেখতে কত হ্যান্ডসাম, আর কোথায় 32-33 বছরের বইরা বেটি। আকাশও পাশ দিয়ে যাচ্ছিল। কথাগুলো আকাশের কানে যায়। যদিও আকাশ রেগেছিল, তবে এই কথাগুলো আকাশেরও শুনতে খারাপ লাগছিল। আকাশ মেয়েগুলোর কাছে গিয়ে বলে, তোমাদের তো বয়স কম, কিন্তু কথাবার্তা তো বুইড়া বেটির মতোই। শোনো, ওনার বয়স কত, আমার বয়স কত, এগুলো নিয়ে তোমাদের হিসাব না করলেও চলবে। আমি কিংবা ম্যাডাম কেউ তোমাকে অবজেকশন দিয়েছি না তো? আমাদের নিয়ে ভেবে সময় নষ্ট না করে ওইটুকু সময় পড়ায় মন দাও, তাহলে অন্তত আমার থেকে ভালো থাকবে। এই কথা বলে আকাশ দ্রুত সেখান থেকে চলে যায়। অরু ম্যাডাম তাকিয়ে দেখে আর মুচকি মুচকি হাসে। আমাকে যতই বলো আমাকে তুমি পছন্দ করো না, কই আমাকে কেউ কিছু বললে তো সহ্য করতে পারো না। অরু ম্যাডাম মেয়েগুলোর কাছে যায় আর মেয়েটার কাছে বলে, কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটা আমার বর, হিংসা হচ্ছে?
আমি জানি আমাকে নিয়ে তোমাদের সবার এমনই তো হিংসে হয়। সুন্দরী, ধনী, তোমাদের মিস, তার উপর এখন আবার কচি বর। কলেজে এসে এসব না করে নিজেরা যাতে এরকম একটা বর পাও সেজন্য দোয়া করো। আর কোনোদিন যদি নোংরা কথা তোমাদের মুখ থেকে শুনিয়ে, আমার কিন্তু এক মুহূর্ত লাগবে না তোমাদের কলেজ থেকে বের করে দিতে। শুধু বের না, সার্টিফিকেটে এমন সিল মেরে দেব অন্য কোথাও আর চান্স পাবে না। যাও, এবার ক্লাসে যাও। রুবিনা আর তুলি ম্যাডাম তাকিয়েছিল। রুবিনা তখন হাসতে হাসতে বলে, দেখুন তুলি ম্যাডাম, কাজিনের মুখে উনি এরকম তালা লাগাবে। যে কাজটা হয়েছে এটার মতো জঘন্য সিচুয়েশনে মানুষ ফিসফিস করবে না। তুলি ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে ওরও সেখানে চলে আসে। চোখ লাল করে রুবিনাকে বলে, ম্যাডাম, আমাকে নিয়ে আপনার কত চিন্তা। আপনার বুঝি হিংসে হচ্ছে কচি বর দেখে? কার কার মুখ বন্ধ করতে পারি সেটা তো জানি না, তবে আপনার মুখটা খুব বেশি চলছে। আপনারা আপাতত ব্যবস্থা করছি, আপনাকে টিসি দিচ্ছি। না না ম্যাডাম, এটা কইবেন না, আর একদিনও করবো না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কিছু বলবো না। আপনি প্রতিদিন এরকম করেন? আপনারা শিক্ষকরা যদি এত টক্সিক হন তাহলে কিভাবে হবে? আকাশ, আমি আমাদের মর্জিতে বিয়ে করেছি, অন্যভাবে বিয়ে করিনি। আর করলেও এতে আপনাদের কি? আপনারা মানুষকে বাঁচতে দিতে চান না কেন? ক্রিটিক্যাল আন্টি টাইপ কেন হয়ে যান? যাই হোক, আপনাকে আজ আমি ছেড়ে দিচ্ছি। আপনি আজ কাজ করবেন, কিন্তু আর যেন না দেখি। বিশ্বাস করেন, আমি আর জীবনেও কিছু বলবো না। ঠিক আছে, এদের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম, তবে নেক্সট টাইম বি কেয়ারফুল। শুধু আপনি না, এই কলেজে কে কি বলে আজ থেকে সবাইকে হ্যান্ডেল করার দায়িত্ব আমি আপনাকে দিলাম। আজকে একদিনের মধ্যে সবার মুখ আপনি তালা বন্ধ করে দিবেন। কাল থেকে যেন কেউ এসব বলার সাহস না পায়। এই বলে উরু ম্যাডাম চলে যান। তুলি ম্যাডাম তখন হা করে বলে, ম্যাডাম বেশি বেশি বলতে গিয়ে নিজের মুখটাই বন্ধ হলো, সাথে এখন বাকি সবার মুখ বন্ধ করার দায়িত্বটাও আপনার কাছে। শুধুমাত্র টাকার জন্য এই কলেজে চাকরি করি, নইলে কবে চলে যেতাম। রুবিনা ম্যাডাম চলে যায়, তবে তুলি একটু মজা পায়, তাই সে হাসতে থাকে। উরু ম্যাডাম যখন ক্লাসে ঢুকে দেখতে পায় ছেলে মেয়ে তখন টিটকারি মারছিল। একজন ম্যাডামকে দেখে বলে ওঠে, ভাবি, বিয়েটা করলেন, আমাদের কি খাওয়াবেন না? এই কথা শুনে সকলে ভয় পায়। এরে আজ শেষ। উরু তখন ছেলেটার কাছে এসে বলে, আরে শুভ কাজে তো মিষ্টি খাওয়ানো যেতেই পারে। ভাবি বলেছ, এতে আমি মাইন্ড খাইনি। তবে এখানে ভাবি বলবে না কেমন? এখানে প্রফেশনালি আমি তোমাদের ম্যাডাম। মিষ্টি খেতে গেলে আমার বাসায় যেও, ওখানে হাড়ি হাড়ি মিষ্টি খাবে। এই বলে ম্যাডাম মুচকি হেসে ক্লাস করতে শুরু করে। সবাই ম্যাডামের ব্যবহার দেখে অবাক হয়ে যায়। ম্যাডাম রাগ করছে না এটা তো বিশ্বাসই করতে পারছে না। ক্লাস শেষে আকাশ এক প্রকার রেগে যায়। সে বন্ধুদের সাথে বাইরে বসে থাকে, বাড়িতেও যায় না, আর ওর বাড়িতেও না। এদিকে ওরও ওয়েট করতে করতে দুপুর হয়ে যায়। আকাশের ফোনেও কল ঢুকছে না, তাই সে সরাসরি আকাশের বাড়ি গিয়ে ওঠে। বিকালের দিকে আকাশ বাড়িতে যায়। সে তার মাকে ডাকতে থাকে, মা, মিতু কইর, এক গ্লাস পানি দে তো। এক গ্লাস পানি দিতে আকাশ সেটা ঢক ঢক করে খেয়ে ফেলে। তারপর জিজ্ঞেস করে, মা কেমন আছে? আগে বোধহয় একটু অসুস্থ ছিল, তবে এখন আমি দেখার পর থেকে একদম ভালো হয়ে গেছে। আকাশ চমকে ওঠে। কণ্ঠটা ওর পরিচিত লাগছে কেন। পেছন ফিরে তাকিয়ে দেখে ও হা হয়ে তাকিয়ে বলে, আপনি এখানেও? হ্যাঁ, তোমার তো বাড়িতে যাওয়ার কথা ছিল, বাড়িতে গেলে না। ভাবলাম তাহলে তোমাকে ওখানে পাবো। আপনি এখানে আসছেন কেন? আমি এখন আমার মা বোন কাউকে কিছু জানাইনি। আমি তাদের বলেছি গত রাতে অন্য এক বন্ধুর বাসায় ছিলাম। আমার মা জানলে আমাকে কিছুই করবে না। আপনি জানেন না আমার মা অসুস্থ ঠিকই, কিন্তু এরকম কথা মনে শুনলে অনেক কষ্ট পাবেন, কারণ আমি একমাত্র ছেলে তার। এই সময় ওরও টেনে ভিতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে সে অবাক হয়ে যায়। অলরেডি ঘরে নতুন ফার্নিচার চলে এসেছে, আর তার মায়ের পাশে অনেক রকমের খাবার। তার মায়ের পরনের পুরনো কাপড় বাদ দিয়ে গায়ে নতুন নতুন কাপড়। বোনেরও পাশে একটা মেয়ে আছে, মনে হচ্ছে কাজের মেয়ে। মেয়েটা আকাশের মাকে খাইয়ে দিচ্ছে। আকাশের মা আর বোনের চোখে তখন খুশি উপচে পড়ে। আকাশ কাহিনী বুঝতে পারে, তবে রেগে গিয়ে বলে, এসবের মানে কি? আকাশ বাবা, আমি সবই শুনেছি, তুই রাগ করিস না। ওর মতো ভালো মেয়ে হয় না। দেখ, আমাদের পুরো একদিনে অবস্থা পাল্টায় দিছে। মা, তোমরাও? উনি টাকা দিয়ে তোমাদের কিনে নিছে? না ভাইয়া, ভাবিকে এসব বলো না। মা তো নিতে চায়নি, ভাবি মাকে ডেকেছে।
তার মা নেই আর নিজের মা হিসেবে এসব করছে। হ্যাঁ আকাশ, যা হবার তা হয়ে গেছে। মেয়েটা এত ভালো বাসে আমাদের, কেন ওকে কথা শোনাবি? বাবা তুই সব মেনে নে। আকাশ তখন রেগে যায়, অরুর হাত ধরে উঠায়, ধমকে বলে, আপনি পেয়েছেনটা কি? বাড়িতে এনে মা বোনকে টাকা দিয়ে কেনেন। স্কুল কলেজে রাস্তায় আপনার জন্য হাঁটা যায় না, লোকে যা তা বলে। ভাইয়া তুই কেন এমন করছিস? উনি তোকে খুব ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? উনি সিনিয়র বয়স্ক মহিলা আর আমার বয়স কত, এগুলোকে ভালোবাসা বলে না। চরিত্রহীন মহিলা, নিজেকে সুগার মাম্মি ভাবেন। আপনারা বড়লোক, টাকা আছে বলে যা খুশি তাই করবেন। বের হন, বের হন রুম থেকে। বলেই অরুকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। অরু পাথরের মতো দাঁড়িয়ে থাকে, হ্যাঁ না কিছু বলে না, রাগে না কাঁদে না, একদম কিছু বলে না, চুপচাপ করে চলে যায়। অরু যাবার পর আকাশের মা উঠে আকাশকে চড় মারে। তোর মাথা গেছে, কি বললি এসব? হ্যাঁ তোর থেকে বড় মেয়েটা, কিন্তু তোকে ভালোবাসে, তার সাজা এভাবে দিবি আর এসব বলবি? ছি, বের হ, বের হ বাড়ি থেকে। আকাশের মা আকাশকে চড় মেরে বের করে দেয়। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে একটা চায়ের দোকানে যায়। সুজন আর দীপু আকাশকে দেখে দৌড়ে আসে। কি রে, তোর মন খারাপ? ধুর, বলিস না, কোন কুক্ষণে যে ম্যাডামের সাথে দেখা হলো, আমার জীবনটা শেষ। আকাশ এভাবে বলিস না, ম্যাম তোকে সত্যি ভালোবাসে। তুই নিজেই দেখ, ম্যাডাম এত কঠিন ছিল, সে ম্যাডাম কত নরম হয়ে গেছে। আগে ভয়ে কেউ ম্যাডামের দিকে তাকাতো না, এখন সবাই ম্যাডামকে নিয়ে টিটকারি করে তাকে নোংরা নোংরা কথা বলে। তো তাতে আমার কি? ম্যাডাম কাউকে কিছু বলে না। যে ম্যাডাম আগে ছেলেদের একসাথে কথা বলতে দেখলে কান ধরে সারাদিন দাঁড় করিয়ে রাখতো, সে ম্যাডাম এখন ছেলে মেয়েদের ভালোবাসতে শেখায়। এসব একটা মানুষ তখনই করতে পারে যখন সে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ম্যাডাম তোকে ভালোবাসে, গিয়ে নিজের কি হাল করে ফেলেছে। হ্যাঁ রে আকাশ, এক সময়ে যে ম্যাডামের হুঙ্কারে কলেজে সব বিড়াল হয়ে যেত, আইছেন ম্যাডাম সবার হাসির পাত্র হয়েছে, শুধু তোকে ভালোবেসে। ম্যাডাম তোকে ভালোবাসতে গিয়ে নিজের কি হাল করে ফেলেছে। আমরা জানি যে ওই দিন তুই কিছু করিসনি, ম্যাডাম করেছে, কিন্তু এইসব কিছু করার পেছনে ম্যাডামের ভালোবাসা লুকিয়ে আছে, যদিও ম্যাডামের উপরটা বৈধ না। এই সময় আকাশের ফোনে একটা কল আসে। আকাশ, তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার অফিসে একটু আসো। অরুর বাবা কল করেছে। আকাশ এখান থেকে ঠিকানায় অনুযায়ী অফিসে চলে যায়। অফিসে গিয়ে দেখতে পায় অরু আর একটা মাঝবয়সী লোক অফিসের একটা ডেস্কে বসে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। এটা দেখে প্রথমে আকাশের একটু মাথাটা গরম হয়, যদিও সে অরুকে বিশেষ একটা পছন্দ করে না। তবে হঠাৎ করে ওই লোকটার সাথে অরুকে দেখে আকাশ মেনে নিতে পারছে না। আকাশ অফিসে ঢুকলে রহমান সাহেব তাকে স্বাগত জানান। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি আকাশ, এসো। কি খবর, কেমন আছো? জি ভালো আছি স্যার। আকাশ, আমি জানি তুমি আমার মেয়েটার উপর রেগে আছো। আমি জানি আমার মেয়েটাও তোমার সাথে একটু অন্যায় করে ফেলেছে। ওই দিনের ঘটনায় তুমি ঘটাওনি, কিন্তু কি জানো, ওর মনটা কিন্তু একদম এমন নয়। আপনি আমাকে এইসব কেন বলছেন? জানি বিরক্ত তুমি, আর একটু শোনো। আসলে ওর থেকে বয়সে বড় একটা ছেলেকে ভালোবেসেছিল, সেও ধোকা দেয়। তারপর থেকে ও সব ছেলেদের ঘৃণা করতো, আর তারপর তুমি ওর জীবনে এলে হঠাৎ করে, তোমাকে ভালোবেসে ফেলে, আর এত ভালোবাসে যে তোমাকে পাওয়ার জন্য ও সব কিছু করতে রাজি আছে। এই দেখো না, এই কোম্পানিতে ও শেয়ার ছিল, সেটাও তোমার নামে করে দিয়েছে। আমাকে অবশ্য বলেছে তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো, আর নিজে স্টাফের মতো জব করবে এখানে। আকাশ এসব শুনে আকাশ থেকে মাটিতে পড়ে। হোয়াট, 50% শেয়ার আমি? মানে এই কোম্পানির মালিক আমি? হ্যাঁ, এই কোম্পানিটা আমার আর আমার মেয়ের নামে ছিল, তো ওর নামটা সরিয়ে তোমার নাম দিয়েছে। আজকে থেকে এই কোম্পানির মালিক তুমি এবং আমরা দুজনে। স্যার আমার এসব কিছু চাই না, আমি এমনিতেই ভালো আছি। এই জন্য তোমার ঠিক এই ভালো মানুষই ব্যবহারের জন্য আমার মেয়েটা তোমার ভালোবাসায় পড়ে গেছে। ও তোমাকে অনেক ভালোবাসে আকাশ, ওকে হারিয়ে যেতে দিও না। একবার ধোঁকা খেয়ে ও হাসতে ভুলে গেছে। ওর মতো কঠিন একটা মানুষ আজ ফুলের মতো নরম হয়ে গেছে। ওকে এবার তুমি ধোঁকা দিও না। তুমি চাইলে আজ থেকে কাজে বসতে পারো। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে তো যে মানুষটা তার জীবনে সবকিছু তাকে দিয়ে দিতে পারে, সে তো তাকে নিঃস্বার্থ ভালোবাসে। কিন্তু যখনই আকাশের সেদিনের ঘটনাটা মনে পড়ে, তখনই ওর প্রতি ঘৃণা চলে আসে। স্যার আমি একটু আসি, আমার চিন্তা ভাবনা করা দরকার। এই সময় আকাশ বেরিয়ে পড়ে। আকাশকে দেখতে অরুর সাথে ছেলেটা ওর গালে হাত দিয়ে বলে, আরে অরু, তোমার গালে এটা কিসের দাগ? কই কিসের দাগ?
দেখি দেখি আমি মুছে দিচ্ছি। এগুলো বলে লোকটা এসে টিস্যু বের করে এবং অরুর গাল মুছতে থাকে। অরুর কাছে বিষয়টা ভালো লাগে না। আকাশ এসব দেখছে। এই লোকের নাম মিস্টার শুভ্র। এই প্রতিষ্ঠানের একজন বেশ ভালো কর্মকর্তা। অফিসে তার বেশ নাম আছে। পুরো অফিসের লোক তাকে স্মার্ট কর্মকর্তা হিসেবে পছন্দ করে। কিন্তু আজ হঠাৎ তারই কর্মকাণ্ডটা ওর ভালো লাগছে না। ওরও বিরক্ত হয়ে কিছুটা সরিয়ে বলে, আহা ছাড়েন, এসব কি করছেন? মানুষ দেখলে কি ভাববে? আর আমি বিবাহিত, আপনি তো ভুলে গেছেন। আপনাকে আমি খুব ভালো জানি। আমাদের অফিসের জন্য আপনি খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইসব কাজ আর কোনোদিনও করবেন না। এদিকে আকাশ এসে দেখে রেগে চলে যায়, আর ওরও সেখান থেকে চলে যায়। পথে যেতে যেতে আকাশ ভাবে, ম্যাডাম, নিজের কলেজ ক্যারিয়ার এক প্রকার ধ্বংস করে দিচ্ছ। আমার জন্য এত শুনেছে, আমার মা বোনকে সে এত ভালোবাসে, আবার আমার নামে সব কিছু করে দিয়েছে। কিন্তু ওই লোকটার সাথে কেন এত হেসেছে, ঢালাঢালি করছে, আমি বুঝতে পারছি না। সে কি আসলেই ভালোবাসে না বাসলে কেউ এত কিছু কেন করবে? এদিকে আকাশ আর ওরু চলে যাওয়ার পর দুষ্টু হাসি হেসে শুভ্র মনে মনে বলে, অরু, তোমাকে ভালোবাসতাম আমি। বিয়েটা আমি তোমাকেই করতে চেয়েছিলাম। একসাথে কোম্পানির মালিকও আমি হতাম। কিন্তু তুমি আর তোমার বাবা আমার সাথে বেইমানি করলে। এত বছর সততার সাথে তোমাদের কোম্পানিতে কাজ করে আমি এইটা পেলাম। ওই ছেলেটা আমার থেকে এসে সব কেড়ে নিয়ে যাবে। আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তোমাকে নিয়ে, কিন্তু তোমার বাবা মেয়ে আমার স্বপ্ন ভেঙে দিয়েছ। আমিও দেখব এই ছেলেটা এই কোম্পানিতে আর তোমার জীবনে কি করে টেকে। সেদিন রাতে আকাশ এসে চুপচাপ খেয়ে শুয়ে পড়ে। ওরু কিছু বলে না। আকাশ বুঝে ওরও এসব বলাতে কষ্ট পেয়েছে খুব, তাই সেও আর কিছু বলে না। পরদিন ওরও অফিসের কেবিনে বসে কাজ করছিল। ফাইলগুলো কেমন যেন এলোমেলো লাগছিল। ক্লান্তিতে চোখ জুড়ে আসছিল তার। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো শুভ্র। তার চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা। ম্যাডাম, একটা জরুরি কথা ছিল। হ্যাঁ শুভ্র, বলুন। শুভ্র এগিয়ে এসে ওর টেবিলের পাশে দাঁড়ালো। ম্যাডাম, আসলে আমি আকাশের সাথে গতকাল দেখা করেছিলাম। আপনার হাজবেন্ড না কালই তো প্রথম এলো। আকাশ, কেন? কি কথা হলো তোমাদের? ও তেমন কিছু না, জাস্ট ক্যাজুয়ালি কথা বলছিলাম। তবে ওর কিছু কথা আমার ভালো লাগেনি ম্যাডাম। মনে হলো ও আপনার সাথে ঠিক সুবিচার করছে না। কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। দেখুন ম্যাডাম, আমি আপনার ভালো চাই। আপনি এত সিনিয়র, এত ডেডিকেটেড একজন মানুষ, আর ও আমার মনে হয় আপনার সরলতার সুযোগ নিচ্ছে। বলছিল আপনাদের নাকি প্রায় ঝগড়া হয়, আপনি নাকি ওর বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করেন। আকাশ এসব বলেছে? এসব কেন বলবে? এমন কিছু নয়। হ্যাঁ ম্যাডাম, আমার মনে হয় আপনার জানা উচিত। আমার খুব খারাপ লাগলো আপনার জন্য। আপনি চাইলেই আমি এ ব্যাপারে আরও খোঁজ নিতে পারি। সেটা ভালো না। আপনি ছাড়া বাকি সবার কদর করে। ওর বন্ধুরা তো আমারই স্টুডেন্ট, আর আমি কখন খারাপ করলাম? আকাশ এমন বলল। ওরও কিছুক্ষণ চুপ করে রইল। শুভ্রর কথাগুলো তার মনে সন্দেহের বীজ বোনা শুরু করলো। আকাশ কি সত্যি এমন কথা বলেছে? তাদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য তো হয়। আকাশ তাকে পছন্দ করে না তাও ঠিক, কিন্তু সে কখনো বাইরের কারো কাছে এসব নিয়ে আলোচনা করবে বলে তার মনে হয় না। হ্যাঁ, গতকাল রাগে করেছে, কিন্তু মা বোনের সামনে ও তো বরং সবার সামনে ম্যাডামকে সেভ করে রাখে। রাতে আকাশ যখন বাড়ি ফিরল, ওরও অন্যদিনের মতো স্বাভাবিক হতে পারলো না। তার মুখ দেখে আকাশ বুঝতে পারলো কিছু হয়েছে। কি হয়েছে ওরু? শরীর খারাপ লাগছে? আকাশের মুখে ওরু ডাক শুনে ম্যাডাম অবাক হয়। এটাই প্রথম হলো যে আকাশ তার নাম ধরে রাখছে। তবে কি আকাশ সব মেনে নিল? শুভ্রর সাথে তোমার আজ অফিসে দেখা হয়েছিল? শুভ্র স্যার? কেন? তোমার সাথে নাকি ওর গতকাল দেখা হয়েছিল? হ্যাঁ, অফিসের বাইরে ক্যান্টিনে দেখা হয়ে গিয়েছিল। কিছু দরকার ছিল। দরকার ছিল কিনা জানি না, তবে ও কিছু বলল তোমার সম্পর্কে। আমার সম্পর্কে কি বলেছিল ও? ওরও শুভ্রর বলা কথাগুলো আকাশের কাছে খুলে বলল। আকাশ প্রথমে অবাক হলো, তারপর তার মুখ কঠিন হয়ে গেল। এসব মিথ্যে কথা। আমি শুভ্র স্যারের সাথে তেমন কিছুই বলিনি। আর আমাদের ব্যক্তিগত কথা আমি কেন ওনাকে বলতে যাব? উনি নিশ্চয়ই কিছু ভুল বুঝেছে, অথবা ইচ্ছে করে বানিয়ে বলেছে। গতকাল আপনার সাথে ওনাকে দেখে রাগ হয়েছে, তাই বলে এসেছি যেন দূরে থাকে আপনার থেকে, বাস। আকাশের কথা শুনে ওরও অবাক হয়। তার মানে আকাশ জেলাস ফিল করে তার জন্য। তবে কি তাকে ভালোবেসে ফেলেছে? আজ একটু অন্যরকম করে কথা বলছে আকাশ, নাম ধরে ডাকছে, আবার অধিকার দেখাচ্ছে, কিন্তু খুশিটা ওরও বুঝতে দেয় না। কিন্তু কেন বানাতে যাবে? ওর কি উদ্দেশ্য থাকতে পারে? আকাশ কিছুক্ষণ ভাবলো, তারপর তার চোখে একটা সন্দেহ খেলে গেল। ওরু, তুমি কি শুভ্রকে কোনোভাবে, মানে ও কি তোমার প্রতি ইন্টারেস্টেড? অফিসে আমি ওকে তোমার দিকে তাকাতে দেখেছি, তাতে মনে হয়েছে সে তোমাকে চায়। বাজে চাহনি ছিল।
আকাশ কি বলছো তুমি? আমাকে তুমি করে বললে? না, বাদ দিন, ভুলে বলেছি। যাক, শুভ্রর এমন কিছু আমার তো কখনোই মনে হয়নি। আমার মনে হয় ও আপনাকে পছন্দ করে, আর সেই কারণেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইছে। হয়তো ভাবছে আমাদের মধ্যে ঝামেলা হলে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারবে। ওরও কিছুক্ষণ চিন্তা করলো। আকাশের কথাগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুভ্রর কিছু আচরণ তার মনেও খটকা তৈরি করেছিল। তাহলে এখন আমরা কি করব? ওর উদ্দেশ্য যদি এটাই হয়ে থাকে, আমরা কিভাবে এর মোকাবেলা করব? আকাশ ওরও হাত ধরলো। আমরা দুজনে মিলে ওর চাল আমরা ব্যর্থ করে দেব। ও যদি আমাদের মধ্যে ঝামেলা তৈরি করতে চায়, আমরা আমাদের বন্ধন আরও শক্ত করব। দেখবেন আমরা ঠিক বুঝতে পারবো ওর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আমার মনে হয় আমাকে শেয়ার দিছেন সেটা উনি মানতে পারছেন না। আমাদের শুধু সতর্ক থাকতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর। ওরও আকাশের চোখের দিকে তাকালো, যেখানে দৃঢ়তা দেখতে পেল। তাদের দুজনের মনেই একটা নতুন সংকল্প জন্মালো, একসাথে সব বাধা পেরোনোর। পরের কয়েকদিনে অরু এবং আকাশ দুজনেই শুভ্রর উপর তীক্ষ্ণ নজর রাখলো। শুভ্র সুযোগ পেলেই অরুর কাছে এসে আকাশের নামে নানা কথা বলতে শুরু করলো। কখনো তাদের আর্থিক অবস্থা নিয়ে, কখনো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করতে লাগলো। একদিন শুভ্র অরু আর আকাশের একটি পুরনো ছবি ফটোশপ করে এমনভাবে দেখালো যেন সেখানে আকাশ অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। ছবিটি দেখে অরুর বুক থক করে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে আকাশের বলা কথাগুলো তার মনে পড়ল। সে শান্ত থাকার চেষ্টা করলো। এটা কি সত্যি আকাশ? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে দেখেছি। বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। অরু ছবিটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখলো, তারপর মুচকি হাসলো। শুভ্র, আপনি বোধহয় ভুলে গেছেন এটা কত বছর আগের ছবি। আর আকাশের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে ও আকাশেরই বোন। আপনার ফটোশপের কাজটা আরেকটু উন্নত হওয়া দরকার ছিল। বাই দ্য ওয়ে, এসব পেলেন কই থেকে? শুভ্র অরুর কথা শুনে স্তম্ভিত হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আকাশ রুমে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার শুভ্র স্যার, এত সকালে ম্যাডামের ঘরে? আর হাতে ওটা কি? ও, এটা তো সেই পুরনো পারিবারিক ছবিটা, তাই না, যেখানে আপনি বলেছিলেন আমি অন্য কারোর সাথে ঘনিষ্ঠ? শুভ্র বুঝতে পারলো তার চাল পুরোপুরি ব্যর্থ। অরু এবং আকাশ দুজনেই তার উদ্দেশ্য ধরে ফেলেছে। আসলে আমি শুভ্র, আপনার এই ধরনের আচরণ অফিসের পরিবেশের জন্য ক্ষতিকর। ব্যক্তিগত বিদ্বেষ থেকে আপনি এমন কাজ করেছেন যা একেবারেই মেনে নেওয়া যায় না। আমি আপনার নামে বাবার কাছে অভিযোগ জানাতে বাধ্য হব। আর যদি ভবিষ্যতে কখনো আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, তার ফল ভালো হবে না। শুভ্র বুঝতে পারলো তার আর কিছুই করার নেই। সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। অরু আকাশের দিকে তাকিয়ে হাসলো। দেখলে তো আমরা দুজন মিলে কিভাবে ওর চাল ব্যর্থ করে দিলাম। বিশ্বাসের বোঝাপড়া থাকলে কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না। অরু আকাশকে জড়াতে যায়, আকাশেরও ইচ্ছে হয়, কিন্তু পুরনো কথা মনে পড়ে। সে চলে যায় অরুকে সরিয়ে কাছে। আকাশ, আমি জানি আমাদের ভালোবাসার বিশ্বাসের বাঁধন অনেক মজবুত। কোনো শুভ্র এসে এটাকে ভাঙতে পারবে না। আমাদের সম্পর্কের গভীরতা আরও একবার প্রমাণিত হলো। বাইরের কোনো ষড়যন্ত্র আমাদের ভালোবাসার কাছে টিকতে পারলো না। আর আমি জানি তুমি আমায় ভালোবাসো, কেবল মানতে চাইছো না। অরু আর আকাশের ফ্ল্যাটের লিভিং রুমে একটা আরামদায়ক সোফায় বসে আকাশ মন দিয়ে ল্যাপটপে কাজ করছে। পাশে টেবিলের উপর কিছু বই ছড়ানো। অরু অন্য একটি সোফায় বসে বই পড়ছিল, কিন্তু তার চোখ বারবার আকাশের দিকে যাচ্ছে। অরু ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বই থেকে মুখ না তুলেই বলে, এই যে ম্যাথ গুরু, অঙ্ক কষতে কষতে জীবন থেকে সব রং উধাও হয়ে যাচ্ছে না তো? আকাশ উত্তর দেয় না, মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। অরু আকাশের দিকে এক পায়ে গিয়ে গিয়ে বলে, কি কানে কি রিমোট কন্ট্রোল লাগানো? শুধু অফিসের মোডে চলছো? ম্যাডাম, আপনার যদি কোনো কাজের কথা থাকে বলুন, ফালতু কথা বলার সময় আমার নেই। একটা জরুরি প্রেজেন্টেশন তৈরি করছি। ওহো ম্যাডাম, আমি তো ভেবেছিলাম ম্যাডাম শব্দটা শুধু অফিসের দরজায় আটকে থাকে, ঘরের ভেতরেও রিমুভ করে দাওনি দেখছি। আর কতদিন ম্যাডাম চলবে? একদিন আরো বলেই শেষ। এটা আমার অভ্যাস ম্যাডাম, আর ঘরে বাইরে আপনি আমার সিনিয়র, তাতে কোনো সন্দেহ নেই। অরু হাসতে হাসতে আকাশের কাছাকাছি আসে, ওর মাথার চুলগুলো হালকা করে টেনে দেয়। সে তো ঠিক, আমি সিনিয়র আর তুমি ছাত্র, তাই বোধ হয় আমার কথা শুনতে চাও না। এই সিনিয়র ম্যাডামের একটু যত্ন নেওয়া উচিত ছিল না? ম্যাডাম, দয়া করে আমার কাজটা শেষ করতে দিন। অরু আকাশের দিকে এক ধাপ আরো কাছে গিয়ে গলা নামিয়ে একেবারে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলে, কি
এত কাঠখোট্টা কেন রে তুমি? একটু প্রেম ট্রেম নেই তোমার মধ্যে? একটা বউ আছে ঘরে, তার সাথে একটু দুষ্টুমি করা যায়, একটু খুনসুটি। আকাশ হঠাৎ কেসে ওঠে, মুখটা একটু লালচে দেখাচ্ছে, লজ্জা পাচ্ছে। ম্যাডাম, আপনি যা খুশি ভাবুন, আমি এখন ব্যস্ত। ওরও আকাশের কাঁধে হাত রাখে, ওর গাটা গরম লাগছে। আকাশ, শরীর খারাপ লাগছে নাকি? মুখটা কেমন দেখাচ্ছে? কিছু হয়নি, আপনি যান, নিজের কাজ করুন। আরে জ্বর তো, গা একদম পুড়ে যাচ্ছে। কি করছো তুমি? কিছু হয়নি, একটু মাথা ধরেছে, আমি ঠিক আছি। ওরও একটুও না শুনে উঠে গিয়ে কপালে জলপট্টি নিয়ে আসে। একদম নড়বে না, দেখছি আমি। এত রাত জেগে কাজ করলে শরীর খারাপ হবে না তো কি আমার হবে? ওরু পরম যত্নে আকাশের কপালে জলপট্টি দিতে থাকে। আকাশের মাথাটা ওরুর কাঁধের দিকে হেলে পড়ে। আকাশ চোখ বন্ধ করে ওরুর হাতের স্পর্শ অনুভব করে। ওরুর নরম হাতের ছোঁয়ায় তার ভেতরের কাঠিন্যতা যেন গলে যেতে শুরু করে। ওরু কিছুক্ষণ পরপর জলপট্টি পাল্টে দেয়, পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে আকাশের জ্বর কমতে শুরু করে। পরদিন সকালে যখন আকাশ ঘুম থেকে উঠে নিজেকে অনেক হালকা মনে হয়। ওরু তখনও তার বসে বসে তার হাত ধরে ঘুমাচ্ছিল। আকাশের চোখ ওরুর দিকে যায়। ঘুমন্ত ওরুকে দেখে তার মনটা কেমন যেন করে ওঠে। এই মানুষটা তার জন্য কতটা করছে। আকাশ আলতো করে ওরুর হাতে চাপ দেয়। আরু? ওরু চোখ খুলে আকাশের দিকে তাকায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ, কেমন লাগছে এখন? জ্বর কমেছে? অরু, আমি জানি আমি সবসময় তোমাকে ম্যাডাম বা সিনিয়র বলে ডাকি। তোমার প্রতি হয়তো আমার সেই সম্মানটা কখনো প্রকাশ করা হয়নি, কিন্তু কাল যখন আমি অসুস্থ ছিলাম, তুমি যেভাবে আমার পাশে ছিলে, তোমার যত্ন, তোমার ভালোবাসা আমি অনুভব করতে পেরেছি অরু। তাছাড়া আমার জন্য কী না করেছো তুমি। শুধু আমার সিনিয়র ম্যাডাম বা বন্ধু নও, তুই আমার সব। আকাশ, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি অরু, সত্যি ভালোবাসি। আমি জানি না কেন এতদিন এটা বুঝতে পারিনি। তুমি আমার জীবনে আসা সেরা উপহার। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে, তোমাকে সারা জীবন ভালোবাসার সুযোগ? ওরু আকাশের কথা শুনে নির্বাক হয়ে যায়, তার চোখ জলে ভরে ওঠে। তবে তা আনন্দের জল। সে ধীরে ধীরে আকাশের দিকে ঝুঁকে আসে এবং তাকে জড়িয়ে ধরে। আকাশ ওরুকে পরম যত্নে নিজের কাছে টেনে নেয়। তাদের দীর্ঘদিনে তৈরি করা অদৃশ্য দেয়ালটা যেন ভেঙে যায় এক মুহূর্তেই। দুজন দুজনকে পরম আদরে ভালোবাসায় ভরিয়ে দেয়। বিকালবেলা ওরু ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে, তার মুখে হাসি। আকাশ ঘুমিয়েছিল, শরীরটা খারাপ লাগায়। ঘুম শেষে ওরুর ঘরে ঢুকে তাকে আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে। গুড ইভিনিং অরু। গুড মর্নিং। ঘুম কেমন হলো? জ্বর নেই তো আর? তোমার যত্নে জ্বর থাকলে কি আর টিকতে পারবে? তবে একটা জিনিস এখনো রয়ে গেছে। কি জিনিস? তোমার ছোঁয়া। কাল রাতে তুমি আমার পাশে যেভাবে ছিলে, আমি বুঝতে পারছিলাম আমি কতটা ভুল করছিলাম। ভুল তো মানুষই করে, আর আমি আরো বেশি করেছি। যাক, এতবার বলো না তো। তোমার সেবা করব না, তুমি আমার স্বামী, পিচ্চি স্বামী। আর এখন যখন ভুলটা বুঝতে পেরেছো, তখন আর পিছু ফিরে তাকানোর দরকার নেই। অরু, আমি জানি তুমি আমার থেকে অনেক সিনিয়র, তুমি আমার ম্যাডাম ছিলে, কিন্তু আমি এখন তোমাকে শুধু ম্যাডাম হিসেবে দেখতে পারছি না। ও তাই নাকি? তাহলে কি হিসেবে দেখছো এখন? সেই পিচ্চির ছাত্র, সে সব সময় ম্যাডামের কথা শুনতে চাইতো না। না, এখন তুমি আমার পিচ্চি ছাত্রের পৃথিবী, আমার সব কিছু। হ্যাঁ জানি তো, সকালেও তো বলেছো, আর কতবার। আর সারা জীবন পিচ্চি ছাত্রটার কি এত বড় কথা বলার সাহস হয়েছে? আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই অরু। হ্যাঁ ম্যাডাম, মানে অরু, আমার সাহস বেড়েছে, কারণ আমি এখন তোমার ভালোবাসাটা বুঝতে পারছি। আর এই ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। আর সকাল বিকাল দুপুর সারাক্ষণ বলবো, সারা জীবন বলবো, আমার দুষ্ট ম্যাডামের পিচ্চি স্বামী আমি, এটা বারবার বলবো। ওরু আবেগে আকাশের দিকে ঝুঁকে আসে। আকাশও তার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না, তাদের চোখে একে অপরের গভীরতায় হারিয়ে যায়। ওরু আকাশের কপালে আলতো চুমু দেয়। আমিও তোমাকে ভালোবাসি আকাশ, আমার পিচ্চি ছাত্র। তুমি আমার ম্যাডাম হয়েই থাকবে, তবে এখন তুমি আমার ভালোবাসার ম্যাডাম, আর আমি তোমার পিচ্চি ছাত্র, যে সারা জীবন তোমার কথা শুনবে। তারা দুজনেই হাসে। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে এসে পড়ে। তাদের ভালোবাসার নতুন এক দিনের সূচনা করে। তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়, যেখানে বয়স বা পদ মর্যাদা কোনো বাধা নয়, শুধু ভালোবাসা আর বোঝাপড়াই প্রধান। রাতে ওরা দুজন একসাথে ঘুমায় আর সারা রাত একে অপরকে আদর করতে থাকে। তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়,
সকালে নরম আলো ঘরে এসে পড়েছে। অরু আর আকাশ দুজনেই লেপের নিচে। অরু ঘুমন্ত আকাশের দিকে তাকিয়ে হাসছে। সে আলতো করে আকাশের গালে টোকা দেয়। এই যে ঘুম ভাঙলো না এখনো? সকাল হয়ে গেছে কিন্তু। আকাশ চোখ না খুলেই অরুর হাত ধরে আরো শক্ত করে নিজের দিকে টেনে নেয়। আর কিছুক্ষণ প্লিজ, তুমি পাশে থাকলে ঘুমটা আরো মিষ্টি লাগে। অরু হাসে। সে আকাশের বুকে মাথা রাখে। আচ্ছা, কাল যখন অসুস্থ ছিলে তখন তো ম্যাডাম ম্যাডাম করতে, এখন যে দেখছি পিচ্চি ছাত্রের রোম্যান্স উপচে পড়ছে। আকাশ চোখ খোলে। দুষ্টু হাসি তার ঠোঁটে। ম্যাডাম যখন এতটা সুন্দর আর যত্নশীল হয় তখন পিচ্চি ছাত্রের রোম্যান্স একটু বেশিই হবে তো। আর এখন তো তুমি শুধু আমার ম্যাডাম নও, তুমি আমার অরু, আমার ভালোবাসা। অরু লাজুক হেসে আকাশের দিকে তাকায়। আকাশ আলতো করে অরুর কপালে চুম্বন করে। সারা জীবন যেন এভাবেই তোমাকে পাশে পাই। অরু আকাশের হাত ধরে আরো শক্ত করে। তাদের চোখ একে অপরের গভীর ভালোবাসায় উজ্জ্বল হয়ে ওঠে। নতুন একদিনের নতুন রোম্যান্স তাদের জীবনে আনন্দের বন্যা নিয়ে আসে। অরু আর আকাশের ভালোবাসা কলেজের গণ্ডি পেরিয়ে জীবনে নতুন অধ্যায় শুরু করেছে। অধ্যাপিকা অরু এখন আকাশের স্ত্রী। দুজন দুজনকে মেনে নিয়ে সংসার করছে পুরোদমে। তাদের বাড়ির ছোট্ট ছাদ বাগানটা এখন আকাশের দখলে। নানা রকম গাছের পরিচর্যা তার নতুন নেশা। সেদিন বিকেলে অরু ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের কোলাহল দেখছিল, আর আকাশ পরম যত্নে একটা নতুন গোলাপের চারা বসাচ্ছিল। হঠাৎ অরুর মাথাটা ঘুরে উঠল। বমি বমি ভাব। আকাশ দ্রুত ছুটে এলো। অরু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আকাশের চোখে উদ্বেগ। অরু একগাল হাসলো। কিছু না, ইদানিং একটু এমনই হচ্ছে। আকাশ চিন্তিত মুখে অরুর কপালে হাত রাখলো। যাব ডাক্তারের কাছে? তোমার যা শরীরের অবস্থা। আরে বাবা, এত চিন্তা করছো কেন? মনে হচ্ছে একটা সুখবর দিতে চলেছি তোমাকে। সুখবর মানে? ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। বিয়ে তো হয়েছে, প্রথম পার্ট শেষ, এবার দ্বিতীয় পার্ট শুরু। আমাদের জীবনে আরো একজন আসছে, তুমি বাবা হতে চলেছো আকাশ। আকাশ প্রথমে থমকে গেল, যেন কথাটা হজম করতে পারছিল না। তারপর ওর মুখে ফুটে উঠল এক অনাবিল হাসি। সে অরুকে জড়িয়ে ধরল পরম আদরে। অরু, সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না আমি বাবা হব। এটা আমার জীবনের সেরা খবর। অরুর তার চোখে আনন্দাশ্রু। সেদিন রাতে তাদের ছোট্ট ফ্ল্যাটে চাঁদের আলোয় ভেসে গেল নতুন এক স্বপ্নের বীজ। অরুর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা কলেজে ছড়িয়ে পড়ল। তখন থেকে একটা চাপা গুঞ্জন শুরু হলো। অরু অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপিকা, মেধাবী এবং সকলের শ্রদ্ধার পাত্রী। আর আকাশ, যে কিনা একসময় তারই ছাত্র ছিল, এখন তার স্বামী। এই অসম সম্পর্কের বিষয়টি অনেকেরই চক্ষু শুলছিল। অরুর শারীরিক অবস্থার কারণে সে প্রায়ই ধীর গতিতে হাঁটত, কখনো বা দুর্বল বোধ করত। সেদিন করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় অরু দেখল তুলি ম্যাডাম আর রুবিনা ম্যাডাম চায়ের কাপ হাতে নিয়ে নিচু স্বরে কথা বলছেন, আর চোখে অরুর দিকে তাকাচ্ছেন। দেখো তুলি, অরূপ ম্যাডামের কি অবস্থা। নিজের ছাত্রকে বিয়ে করে এখন এই দশা। কলেজের সম্মান বলে কিছু রাখলো না। তুলি ম্যাডাম হাসে। আরে বাবা, ভালোবাসা অন্ধ, কিন্তু তাই বলে এতটা অন্ধ একজন ছাত্রের সাথে? ছি, এখন তো পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্র ছাত্রীরা কি শিখবে? চুপ, শুনতে পাবে। শুনলেও তো বলবে টিসি দিব। বড় লোকের বেটি আর কি পারে। অরু তাদের কথা শুনতে পাচ্ছিল। প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছিল তার বুকে। সে মাথা নিচু করে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল, কিন্তু তার মনটা ভারী হয়ে উঠল। অরু কিছু বলছে না দেখে তুলি আর রুবিনা ম্যাডাম একটু অবাক হলো। কয়েকজন ছাত্রছাত্রীও নিচু গলায় ফিসফিস করছিল। ম্যাডামের তো অনেক বয়স, এখন প্রেগনেন্ট। আকাশ তো স্টুডেন্ট ছিল, স্বামী অ্যাক্সিডেন্টালি হলো মানলাম, তাই বলে বাচ্চাও নিয়ে নিতে হবে? লজ্জা শরমের কোনো বালাই নাই। ছিছি, ব্যাপারটা কেমন না? ঠিক সেই মুহূর্তে আকাশ সেখানে এসে পৌঁছালো। সে অরুর মুখে বিষণ্ণতা আর ছাত্রদের ফিসফাস দেখে ব্যাপারটা বুঝে ফেলল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। আকাশ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের দিকে ঘুরে দাঁড়ালো। তোমাদের এত সাহস কি করে হয় আমার স্ত্রীকে নিয়ে এমন কথা বলার? উনি তোমাদের শিক্ষিকা আর আমার স্ত্রী। তোমরা নিজেদের মুখে লাগাম দাও। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার অধিকার তোমাদের নেই। ছাত্ররা অপ্রস্তুত হয়ে চুপ করে গেল। একজন একটু মুখ বাঁকা করে বলে, মাগো, আবার বউ বলে? তুলি ম্যাডাম আর রুবিনা ম্যাডামও দ্রুত সরে পড়লেন। আকাশ অরুর দিকে ঘুরে শান্তভাবে তার হাত ধরল। তুই ঠিক আছো তো অরু? ওদের কথায় কান দিও না। অরু শুধু মাথা নাড়ল। এই পরিস্থিতিতে হঠাৎ তার শরীরটা আরো খারাপ লাগতে শুরু করলো। মাথা ঘোরাচ্ছে, পেটে হালকা ব্যথা অনুভব হচ্ছে। আকাশ, আমার কেমন জানি লাগছে।
আকাশ আর এক মুহূর্তও দেরি করলো না, দ্রুত অরুকে ধরে সোজা গাড়ি করে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে ফিরতেই অরুর বাবা রহমান সাহেব অরুকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে মা, শরীর খারাপ লাগছে? আকাশ পুরো ঘটনাটা খুলে বলল। সব শুনে রহমান সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আর কলেজে যেতে হবে না মা, তোর যা শারীরিক অবস্থা, আর এই সব লোকের বাজে কথা শোনার দরকার নেই। এই কটা মাস বাড়িতে বিশ্রাম নেই। আর তোরা এই খুশির খবরটা আজ জানালে আমাকে? বাবা বলতে লজ্জা করছিল, তবে চিন্তা করো না, কাল কলেজে গিয়ে সব কটাকে ধরে। না অরু, তোর সুস্থ থাকাটা এখন সবচেয়ে জরুরি। আর আকাশের দিকে তাকা, ও তোর জন্য কতটা চিন্তিত। লোকে তো বলবেই, লোকের কাজই হলো বলা। সেদিন থেকে অরু আর কলেজে যায়নি। আকাশ সকালে কলেজ যেত আর ক্লাস শেষ হতেই দ্রুত বাড়ি ফিরত। সে অরুর যত্ন নেওয়ার জন্য যেন নিজের জীবনটাই উৎসর্গ করে দিল। অরু কি খাবে, কখন ঘুমাবে, কোন বই পড়বে, সবকিছুর দিকে আকাশের ছিল তীক্ষ্ণ নজর। সে নিজে অরুর জন্য খাবার তৈরি করত, ফল কেটে দিত, এমনকি রাতে অরুর পা টিপে দিত যাতে ওর ঘুম ভালো হয়। অরুর পছন্দের গান চালাতো, ভালো লাগার সিনেমা দেখাতো। অরু দিন দিন আকাশের প্রেমে আরো গভীরভাবে ডুবছিল। সেই তরুণ ছাত্রটি এখন তার নির্ভরতার প্রতীক, তার সব থেকে বড় আশ্রয়। আকাশের যত্ন আর ভালোবাসার পরশে অরুর মনের সব গ্লানি মুছে যাচ্ছিল। সে বুঝল ভালোবাসার কোনো নির্দিষ্ট মাপকাঠি হয় না, আর সম্পর্কের গভীরতা বয়সের ফ্রেমে বাঁধা যায় না। একদিন বিকালে আকাশের মা ও বোন নিতু অরুকে দেখতে এলো। আকাশের মা অরুকে পরম আদরে জড়িয়ে ধরলেন। মারে, কেমন আছিস? তোর শরীরটা খেয়াল রাখিস, এই সময়টা খুব সাবধানে থাকতে হয়। আমার ভাতিজা ভাতিজি কেমন আছে ম্যাডাম? ভালো আছি নিতু। আকাশের মা আর নিতু দুজনেই অরুকে অনেক আদর করে দিল। ভবিষ্যৎ সন্তানের জন্য দোয়া করলো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিল। অরুর মনটা খুশিতে ভরে উঠল। বাইরের পৃথিবীর সকল তিক্ততা যেন এই পরিবারের উষ্ণ ভালোবাসায় ধুয়ে মুছে গেল। অরু জানত তার পাশে আকাশ আর তার পরিবার আছে, আর এই ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। কয়েকটা মাস কেটে গেল। অরুর যত্নে কোনো ত্রুটি রাখত না আকাশ। সকাল সন্ধ্যা অরুর দেখভাল করতো সে। অরুর শারীরিক দুর্বলতা বাড়ছিল। প্রথম দিকে হালকা মাথা ঘোরানো থাকলেও এখন প্রায়শই অরু জ্ঞান হারাচ্ছিল। ডাক্তারের কাছে যাওয়ার পর জানা গেল অরুর গর্ভধারণে জটিলতা দেখা দিয়েছে। তার রক্তের গ্রুপ বিরল এবং শরীরে রক্তের অভাব তীব্র। অরু এবং তার সন্তানের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। আকাশের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। রক্ত? কোথায় পাবো এত রক্ত? ডাক্তার, ওকে বাঁচান, আমার অরু আর আমার সন্তানকে বাঁচান। চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি, তবে রক্তের যোগান সীমিত। আপনার পরিবারের কারো রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আকাশ মনে মনে একটা হিসাব কষল। তার রক্তের গ্রুপ অরুর সাথে মেলে, কিন্তু এর আগেও সে কয়েকবার রক্ত দিয়েছে। তবুও সে নিজেকে সামলে নিল। আমার রক্তের গ্রুপ ওর সাথে মিলে যায়। আপনি আমার রক্ত নিন, সবটুকু নিন, তবু অরুকে বাঁচান। ওনার শরীর দুর্বল হয়ে যাবে, তারপরেও কি আপনি প্রস্তুত? আমি প্রস্তুত, আমার অরুর জন্য আমি সব করতে পারি। রক্তদান কক্ষের বিছানায় শুয়ে আছে আকাশ। তার চোখে অরুর মুখ, তার ভবিষ্যৎ সন্তানের মুখ। ধীরে ধীরে শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে কোনো ভয় নেই। বাইরে অপেক্ষারত পরিবার ও বন্ধুরা উদ্বেগে প্রহর গুনছিল। ঘন্টা খানেক পর ডাক্তার বেরিয়ে এলেন। অপারেশন সফল হয়েছে। অরু এবং সন্তান দুজনেই এখন বিপদমুক্ত। তবে আকাশ কিন্তু সন্তান এবং বউয়ের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। উনি এতটাই রক্ত দিয়েছেন যে এখনই জ্ঞান ফিরবে না, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। অরুর জ্ঞান ফিরলে প্রথমে এসে আকাশের খোঁজ করলো। আকাশের কাছে গিয়ে তার দুর্বল হাতে আকাশের হাতটা ধরলো। আকাশ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি অরু, আমরা ঠিক আছি। অরুর চোখে জল এসে গেল। সে জানতো না কি বলে এই ভালোবাসার প্রতিদান দেবে। তাদের ভালোবাসার বাঁধন আরো দৃঢ় হলো সেদিন। অরু আর আকাশের জীবনে এলো তাদের ছোট্ট রাজপুত্র অয়ন। অয়নের আগমনে তাদের পৃথিবীটা যেন নতুন রঙে সেজেছে। কিন্তু এই নতুন আনন্দের সাথে এসেছে নতুন দায়িত্ব। অরু এখন সারাক্ষণ অয়নকে নিয়ে ব্যস্ত থাকে। ওর ঘুম, খাওয়া, ডাইপার বদলানো সব মিলিয়ে নিজের জন্য বা আকাশের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়েছে। আকাশ অবশ্য এতে কিছু মনে করতো না। সে জানতো অরু এখন মা, তার প্রথম অগ্রাধিকার তার সন্তান। রাতে অয়ন কাঁদলে আকাশ নিজেই উঠে যেত, অরুকে বিশ্রাম নিতে দিত। সকালে অরুর ঘুম ভাঙার আগেই সে বাচ্চার ডাইপার বদলে দিত, কখনো বা ফিডার খাইয়ে দিত। কিন্তু অরুর মনে এক অন্যরকম ভাবনা বাসা বাঁধতে শুরু করলো। সে দেখতো আকাশ হাসি মুখে সব সামলাচ্ছে, কোনো অভিযোগ নেই। আর ঠিক এখানেই অরুর সন্দেহ দানা বাঁধতে লাগলো। আমি তো ওকে একদম সময় দিতে পারছি না। ও কি বিরক্ত হচ্ছে? বাইরে কি
অন্য কারো সাথে? এই ভাবনাগুলো ওরুকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন রাতে অয়ন ঘুমিয়ে পড়ার পর অরু আর আকাশ সোফায় বসেছিল। অরু আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি আজকাল খুব চুপচাপ থাকো আকাশ, কোনো সমস্যা? কোথায়, আমি তো ভালোই আছি। তুমি আর অয়ন ভালো থাকলে আমার আর কি চাই? তুমি কি বিরক্ত হচ্ছ? আমি তো তোমাকে একদম সময় দিতে পারছি না। আকাশ অরুর হাত ধরে বলল, আরে বাবা, কি বলছো এসব? রিক আমাদের সন্তান আর তুমি ওর মা। এই সময়টা তো ওরই প্রাপ্য। তুমি কেন এসব ভাবছো? কারণ আমি জানি আমি তোমার মতো একজন হ্যান্ডসাম স্মার্ট ছাত্রকে সময় দিতে পারছি না। ওরু, কি বলছো এসব? তুমি আমাকে সন্দেহ করছো? তুমি কি বাইরে অন্য কারোর সাথে? সন্দেহ করবো না তো কি করব? তুমি তো কোনো অভিযোগই করো না, এটাই তো অস্বাভাবিক। আকাশও উঠে দাঁড়ালো, অরুর সামনে গিয়ে দাঁড়ালো। ওরু, তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা, তুমি আমার সব। আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। আর অভিযোগ অভিযোগ কিসের? আমি তো জানি আমার ওরু এখন মা হিসেবে তার দায়িত্ব পালন করছে, এটাই তো স্বাভাবিক। তবু আমার কেমন জানি লাগছে। আকাশ অরুকে টেনে নিজের কাছে নিয়ে এলো। শোনো ম্যাডাম, আপনার ছাত্র আপনাকে ভালোবেসে বিয়ে করেছে, আর সেই ছাত্রের ভালোবাসা এত ঠুনকো নয় যে একটু সময় না দিলে অন্য কোথাও চলে যাবে। সে অরুর কপালে আলতো করে চুমু খেলো। আর যদি কখনো মনে হয় আমি তোমাকে সময় দিচ্ছি না, তুমি তো আমার সিনিয়র ম্যাডাম, ধমক দিয়ে বলবে, আকাশ এদিকে এসো, তোমার ম্যাডামের সাথে একটু রোম্যান্স করো। অরু প্রথমে গম্ভীর থাকলেও আকাশের কথা শুনে হেসে ফেলল। ফাজিল ছেলে, ম্যাডামের সাথে রোম্যান্স? আকাশ অরুর কোমর জড়িয়ে ধরল। কেন, ম্যাডামের সাথে রোম্যান্স করা যাবে না নাকি? ম্যাডাম এখন শুধু মা হয়ে গেছেন, ম্যাডামের মধ্যে আর প্রেমিকা নেই? অরু আকাশের বুকে মাথা রাখলো। আছে, তোমার ম্যাডামের মধ্যে প্রেমিকা আছে, আর সে শুধু তোমারই। কয়েকদিন পর অরু রান্নাঘরে কাজ করছিল, আকাশ অয়নকে কোলে নিয়ে খেলছিল। অয়ন হঠাৎ করে আকাশের পাঞ্জাবি বিছিয়ে দিল। আকাশ, কি করছো তুমি? রিককে সামলাতে পারো না? আকাশ অয়নকে অরুর কোলে দিয়ে বলল, ম্যাডাম, আপনার ছাত্র তো সব পারে না, আপনার ছাত্রের একটু সাহায্য লাগবে। অরু রিককে কোলে নিয়ে বলল, সাহায্য নাকি ম্যাডামের মনোযোগ চাই? আকাশ অরুর পাশে এসে দাঁড়ালো। দুটোই, ম্যাডামের মনোযোগ আর ম্যাডামের হাতের কফি। অরু কফি বানাতে বানাতে বলল, তোমার তো এখন আর কফি খাওয়ার সময় নেই, তুমি তো সারাক্ষণ অয়নকে নিয়েই ব্যস্ত। আকাশ অরুর কাঁধে মাথা রাখলো। আমি তো শুধু আকাশকে নিয়ে ব্যস্ত নই, আমি আমার ম্যাডাম আর আমার রিক দুজনকেই নিয়ে ব্যস্ত। আর ম্যাডাম, আপনি যখন কলেজে পড়াতেন তখন কি জানতেন আপনার এই ছাত্র একদিন আপনার জীবনসঙ্গী হবে আর আপনার সন্তানের বাবা হবে? দূর পাগল, তখন তো ভাবতাম এই ছেলেটা এত কঠিন কেন, এত আলাদা কেন, আর এখন তো দেখি এই ছেলেটা আমার প্রশ্নের উত্তর। পরদিন রাতে রহমান সাহেব অয়নকে নিয়ে নিজের ঘরে খেলা করছেন। বাবা আর নাতির খুনছুটির শব্দ রান্নাঘর পর্যন্ত আসছিল। ওদিকে ওরু রান্নাঘরে রুটি বানাচ্ছিল। তাওয়াতে রুটি সেকায় হালকা আঁচ ওরুর মুখে এক স্নিগ্ধ আভা ফেলেছিল। তার চুলগুলো আলগা করে বাঁধা, কিছু লটকে পটে মুখে এসে পড়ছে। সে যখন রুটি বেলে দিচ্ছিল তখন তার নড়াচড়া এক ছন্দ তৈরি করছিল। এই সময় আকাশ ঘরে এলো। সে দেখলো ওরু তার কাজে ব্যস্ত। আকাশের কান্নার আওয়াজ নেই, বাবা অয়নকে সামলে রেখেছেন। এই সুযোগে আকাশের মনে হলো এখন অরুর সাথে একটু সময় কাটানো যায়। সে নিঃশব্দে অরুর পেছনে গিয়ে দাঁড়ালো। অরুর পিঠের খোলা অংশ দেখে তার রোম্যান্স করার ইচ্ছা আরো তীব্র হলো। আকাশ অরুর কোমর জড়িয়ে ধরলো। অরু চমকে উঠল। কি করছো? আমি রুটি বানাচ্ছি। আকাশ অরুর কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, বানাও, আমি তোমায় সাহায্য করছি। তোর সাহায্য না চাই, তুমি তো শুধু ডিস্টার্ব করো। আকাশ অরুর ঘাড়ে আলতো করে চুমু খেলো। কি করব ম্যাডাম, আপনার এই ছাত্রকে আপনার বড্ড মনে পড়ে। রিক এলে তো আপনি আমায় ভুলেই যান। একদম না, তুমি তোমার দুষ্টু ছাত্র ছিলে, এখন দুষ্টু স্বামী হয়েছ। আকাশ অরুকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার হাত থেকে বেলার ব্যালনটা নিয়ে একপাশে রাখলো। কিন্তু এই দুষ্টু ছাত্র এখন তার ম্যাডামের সাথে একটু রোম্যান্স করতে চায়। অরু আকাশের চোখে চোখ রাখলো। রান্নাঘরের হালকা আলোয় তাদের চোখ ঝলমল করছিল। রুটির আটা লেগে থাকা অরুর হাতটা আকাশ নিজের হাতের মধ্যে নিল, তারপর আলতো করে চুমু খেলো। তোমার কি রান্নাঘরে রোম্যান্স করতে ইচ্ছে হলো? কেন, রান্নাঘর কি রোম্যান্সের জন্য কম সুন্দর? এখানে তো আপনার হাতের মিষ্টি গন্ধ আছে, আর এই পরিবেশেই আমার ম্যাডামের সান্নিধ্য আরও বেশি পাওয়া যায়। সে অরুর চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল,
তারপর আলতো করে ওর গালে হাত রাখলো। ওর ভেতরে সব প্রতিরোধ ভেঙে গেল। সে চোখ বন্ধ করে আকাশের হাতের স্পর্শে নিজেকে সঁপে দিল। আকাশ ওরুকে নিজের আরো কাছে টেনে নিল। তাদের ঠোঁট একে অপরের কাছাকাছি এলো। তারপর এক উষ্ণ চুম্বন তাদের সব অব্যক্ত কথাগুলো প্রকাশ করে দিল। রুটি বেলা থেমে গেল। চুলায় রুটি পুড়ে যাওয়ার ওর ভয়ও উবে গেল। তখন শুধু ছিল আকাশ আর ওরুর ভালোবাসা, যা রান্নাঘরের চার দেয়াল ছাপিয়ে তাদের অন্তরকে এক করে দিচ্ছিল। তাদের প্রেম, তাদের খুনসুটি আর তাদের এই দুষ্টুমি ভরা রোম্যান্স সব মিলেমিশে একাকার হয়ে গেল সেই রাতে। কলেজ ক্যাম্পাসের সবুজ ঘাসে ভরা মাঠে কিছু শিক্ষার্থী আড্ডা দিচ্ছে। কেউ বই পড়ছে, কেউ গল্প করছে। হঠাৎ একটি গাড়ি এসে থামে। আরে ম্যাডাম আসছেন মনে হচ্ছে। আজকেও কি ম্যাডামের সাথে আকাশ আসবে নাকি? গাড়ি থেকে প্রথমে অরু ম্যাডাম নামেন, তার পরপরই আকাশ নামে। আর তার কোলে দেখা যায় একটি ফুটফুটে বাচ্চা অয়ন। অরুর পরনে মার্জিত শাড়ি, আর আকাশ পরে আছে ক্যাজুয়াল শার্ট প্যান্ট। অয়নের চোখে কৌতূহল, সে মুগ্ধ হয়ে চারপাশ দেখছে। এটা কি দেখছি, ম্যাডামের কোলে বাচ্চা? আরে বাবা, ওটা তো ওদের ছেলে অয়ন, আকাশ আর অরুর সন্তান। ওরা যে বিবাহিত সেটা তো আমরা সবাই জানি। আর ম্যাডাম যে অন্তঃসত্ত্বা ছিল তা তো পুরো কলেজই জানতো। বিয়ের মাত্র 1.5 বছরেই বেবিও? তো তাতে কি? আকাশ আর ওরও অয়নকে নিয়ে কলেজের মূল ভবনের দিকে হেঁটে যায়। তাদের মুখে হাসি। কিছু সিনিয়র শিক্ষার্থী তাদের দেখে মৃদু হাসে। কেউ কেউ সম্ভ্রমের চোখে তাকায়। জুনিয়ররা ফিসফিস করে কথা বলতে থাকে। রুবিনা ম্যাডাম, তুলি ম্যাডাম এবং আরও কয়েকজন শিক্ষক চা পান করছেন। ওরু রুমে প্রবেশ করে, তার হাতে একটি খাম। সবাই কেমন আছেন? আরে ওরু ম্যাডাম, আসেন আসেন। আপনি তো আজকাল শুধু ক্লাসে আর বাসাতেই থাকেন, আজ অয়নকে নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ রুবিনা ম্যাডাম, ওকে নিয়ে এসে একটু কাজে এসেছি। আসলে এটা আমার রেজিগনেশন লেটার। কি বলছেন অরু ম্যাম, রিজাইন দিচ্ছেন আপনি? আসলে অয়ন এখন ছোট, ওকে সময় দেওয়া প্রয়োজন। আর আমি মনে করি এখন একটু বিরতি দরকার। ওরু ম্যাডাম, আপনি চলে গেলে আমাদের সবার খুব খারাপ লাগবে। আপনি শুধু একজন ভালো শিক্ষক নন, আমাদের একজন ভালো বন্ধু। মানছি আমরা বেয়াদবি করেছি, তবে তখন আমরা বুঝতে পারিনি। এখন প্লিজ যাবেন না? হ্যাঁ অরু, প্লিজ থেকে যাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনারা ভালো থাকুন। আজ থেকে কেউ আপনাদের বকবে না। আসি। কিছু শিক্ষার্থী অরুর রিজাইন দেওয়ার খবর শুনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আকাশ তাদের পাশে চুপ করে আছে। ম্যাডাম চলে যাবেন? এটা হতে পারে না। আমরা ওনাদের সম্পর্ক নিয়ে কত মজা করতাম, এখন বুঝতে পারছি ভালোবাসাটা কত বড়। বয়স যে সত্যি কোনো ব্যাপার না, সেটা ওনারাই শিখিয়েছেন। অরু স্টাফ রুম থেকে বেরিয়ে আসে। শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে। ম্যাডাম প্লিজ যাবেন না, আমরা বুঝতে পেরেছি আমরা খুব ভুল করেছি। তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য, কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হয়। তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ম্যাডাম, আমাদের আর একটা সুযোগ দিন। আমরা আর কখনো আপনাদের নিয়ে কোনো বাজে কথা বলবো না। আপনারাই আমাদের শিখিয়েছেন ভালোবাসা আসলে কি। যদিও ম্যাডামের উপায়টা বৈধ না। ম্যাডাম প্লিজ, আমরা আপনার সব ক্লাস মিস করব। আপনার মতো করে আর কেউ বোঝাতে পারে না। আকাশ একপাশে দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে গর্ব আর ভালোবাসা। ওরও সবার ভেতরের আবেগটা বুঝতে পারে। তারও চোখ ছলছল করে ওঠে। সে ভালোবাসার স্পর্শে অভিভূত, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগছে তোমাদের ছেড়ে দিতে, কিন্তু এখন আমি আর শুধু ম্যাডাম নই। এখন আমার একটা বড় দায়িত্ব আছে। আমার সংসার আছে, আমার স্বামী আছে, আর আমার ছেলে অয়ন আছে। ওদের দিকেও তো আমাকে দেখতে হবে, তাই না? এখন আমার আসল দায়িত্বটা ওদেরকে ঘিরে। শিক্ষার্থীরা আরো মনমরা হয়ে যায়। তাদের চোখে স্পষ্ট হতাশা। ওরও তাদের এমন মনমরা দেখে একটু দুষ্টুমি করার সুযোগটা ছাড়ে না। তার ঠোঁটের কোণে হাসি খেলে যায়। আচ্ছা শোনো, তোমরা এত মন খারাপ করছো কেন? আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? যখন অয়ন বড় হবে, সেও তো এই কলেজেই পড়তে আসবে নাকি? তখন তো তোমাদের এই দুষ্টু ম্যাডাম কলেজে মাঝে মাঝে আসবে তোমাদের সাথে দেখা করতে। আর আকাশ তো এখানেই পড়বে। তখন দেখবো কে কে আমাকে মিস করে। আর হ্যাঁ, খবরদার আমার ছেলেকে কিন্তু কেউ পিচ্চি স্যার বলবে না। অরুর এই কথায় সবাই প্রথমে অবাক হয়, তারপর একসাথে হেসে ওঠে। পরিবেশটা হালকা হয়ে যায়। তাদের মন থেকে দুঃখের ছায়া কিছুটা দূর হয়। দীপা, সবুজ, দীপু এবং অন্যান্য শিক্ষার্থীরা মুখে হাসি নিয়ে অরুকে বিদায় জানায়। ঠিক আছে ম্যাডাম, আমরা অপেক্ষা করব। আর অয়ন স্যারকে আমরা নিশ্চয়ই পিচ্ছি বলবো না।
অরু হেসে আকাশের হাত ধরে কলেজের গেট পার হয়। অয়ন আকাশের কোলে বসে হাত নাড়ছে। গেট থেকে বের হওয়ার সময় অরু একবার পেছনে ফিরে তাকায়। তার চোখে থাকে ভালোবাসার দ্যুতি আর এক নতুন জীবনের স্বপ্ন। কলেজের শিক্ষক শিক্ষার্থীরা গেট পর্যন্ত এসে তাদের বিদায় জানায়। সবাই অনুভব করে ভালোবাসা কতটা শক্তিশালী আর কিভাবে জীবনের পথ বদলে দেয়। রাত তখন প্রায় 11টা। বাইরে মৃদু হিমেল হাওয়া বইছে আর অয়নের ঘর থেকে হালকা গোঙানির শব্দ আসছে। সে সম্ভবত ঘুমের মধ্যে পাশ ফিরেছে। আকাশ আর অরু তাদের শোবার ঘরে বসে আছে। ঘরের কোনায় ল্যাম্পশেডের নরম আলোয় ঘরটা শান্ত আর উষ্ণ দেখাচ্ছে। সারাদিনের ব্যস্ততা আর আবেগঘন মুহূর্তের পর তাদের মনে এক অদ্ভুত প্রশান্তি। অরু আকাশের কাঁধে মাথা রেখে আছে। তার চোখে লেগে আছে এক অব্যক্ত তৃপ্তি। দেখলে শেষ পর্যন্ত সবাই বুঝলো আমাদের ভালোবাসাটা। কি হাসছিল ওরা, বিশেষ করে তুলি ম্যাম আর রুবিনা। ওদের মুখগুলো দেখার মতো ছিল। আর সব স্টুডেন্ট প্রথমে কেমন মন খারাপ করেছিল আর আমার কথা শুনে কেমন অবাক হয়ে হেসে উঠল। তুমি একটা দুষ্টু ম্যাডাম তো। শেষ মুহূর্তে এমন একটা কথা বললে যে ওদের মন ভালো হয়ে গেল। ভেবেছিল তুমি বুঝি রাগ করে চলে যাচ্ছ। ওদের চোখে মুখে যে ভুল বোঝার কষ্ট ছিল এক নিমিষে যেন সব উধাও হয়ে গেল। কি করব বলো, ওদের মন খারাপ দেখে আমারই খারাপ লাগছিল। ছোট ছোট বাচ্চাগুলো, ওরা তো প্রথমে বুঝতেই পারেনি যে ভালোবাসা বয়স মানে না, সম্পর্ক মানে না। শুধু ম্যাডাম আর ছাত্রের সম্পর্কটাই দেখেছিল। সমাজ কি বলবে, লোকে কি বলবে, এই সবই ওদের মাথায় ঘুরছিল। তুমি আমার ম্যাডাম হয়েই থেকো অরু, আমার সেই দুষ্টু ম্যাডাম। আর আমি তোমার সেই পিচ্চি ছাত্র যে তোমার মন চুরি করে নিয়েছে। সারা জীবন ধরে এই উপাধিটা আমি সগর্বে বহন করব। অরু লাজুক হেসে আকাশের বুকে আরো নিবিড়ভাবে মাথা রাখে। আকাশ আলতো করে অরুর কপালে যেখানে গভীর ভালোবাসার চুমু খায়। মনে আছে কলেজে যখন প্রথম আমার দিকে তাকাতে, কেমন রাগ রাগ মুখ করে তাকাতে, কেয়ারই করো না এমন ভাবে কথা বলতে। আর এখন তো তুমি আমার হাতের মুঠোয়, যখন খুশি দুষ্টুমি করি। তোমার ক্লাসও বন্ধ করে দিলাম আর আমার লাইফ টাইম ম্যাডাম বানিয়ে নিলাম। হা হা হা। তুমি তো সারাক্ষণ আমাকে জ্বালাও, ক্লাসে যেমন জ্বালাতে এখনো তেমন জ্বালাও। সেই পিচ্চি ছাত্রটা একটুও বদলায়নি, বরং আরো বেশি সাহসী আর দুষ্টু হয়েছে। বদলাতে চাইও না, এই পিচ্চি ছাত্র হয়ে তোমার পাশে থাকতে চাই সারা জীবন। তোমার দুষ্টু ম্যাডামের ছায়া হয়ে, তোমার সব সুখ দুঃখের সাথী হয়ে। অরু আকাশের চোখে তাকিয়ে দেখে তাতে গভীর ভালোবাসা মিশানো। তাদের সম্পর্কের শুরুটা ছিল সমাজের চোখে কিছুটা অদ্ভুত, হয়তো কিছুটা অনাকাঙ্ক্ষিত। একজন ম্যাডাম আর একজন ছাত্রের ভালোবাসা। কিন্তু সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা সব ভুল বোঝাবুঝি ভেঙে দিয়েছে, সব সমালোচনাকে পেছনে ফেলে এসেছে। আজ তারা শুধু স্বামী স্ত্রী নয়, এক অটুট বন্ধনে আবদ্ধ দুটি মানুষ যারা একে অপরের পরিপূরক। মাঝে মাঝে মনে হয় কলেজটা ছাড়ার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল না। এখন অয়নকে আরো বেশি সময় দিতে পারবো। ওর বেড়ে ওঠাটা প্রতি মুহূর্তে দেখতে পারবো। আর তোমাকেও আরো বেশি জ্বালাতে পারবো, তাই না? আমি তো সেটাই চাই। সারা জীবন তোমার এই মিষ্টি জ্বালা সহ্য করতে রাজি আছি। আমাদের ভালোবাসাটা সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকুক, যেখানে বয়স কোনো বাধা নয়, সমাজের কোনো নিয়ম নয়। ভালোবাসাটাই আসল, ভালোবাসাটাই একমাত্র সত্য। আকাশ অরুকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে। তাদের নিঃশ্বাসের উষ্ণতা মিশে যায় একাকার হয়ে। তারা দুজনেই অনুভব করে তাদের জীবনটা পরিপূর্ণ। বাইরে চাঁদের আলো জানালার কাচ ভেদ করে ঘরে ঢুকছে, যেন তাদের ভালোবাসাকে নীরবে তারাও ভালোবেসে ফেলেছে।